এখন আমরা আলোচনা করব কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে, তাই না? আমরা এতক্ষণ আলোচনায় বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণুর নাম শুনলাম। এখন আমরা এক এক করে কোষীয় অঙ্গাণুগুলোর ডিটেইলস জানবো। তো প্রথমে কিন্তু রাইবোজোমের কথা বলতে হয়। তোমাদের বইয়েও সবার প্রথমে রাইবোজোমের কথা বলছে। তো কেন আসলে রাইবোজোমকে সবার আগে বলছে আমরা হয়তো অনেকেই এতক্ষণে আজ করতে পারতেছি যে রাইবোজোম হচ্ছে আবশ্যকীয় অঙ্গাণু। চাতে যেমন পাতি দিতেই হবে তেমনি কোষে রাইবোজোম দিতেই হবে। কেউ যদি সন্ধ্যা মালতীর পাপড়িকে গরম পানিতে চুবিয়ে সেটাকে চা দাবি করে অবশ্যই তা অন্যায় হবে, কারণ চা মানেই পাতি, তেমনি কোষ মানেই হচ্ছে রাইবোজোম। এখন আমরা তো বিভিন্ন জিনিসকে গাণিতিক সমীকরণের সাহায্যে দেখানোর চেষ্টা করতেছি, গত ক্লাসেও করছি। রাইবোজোমকেও জানো গাণিতিক সমীকরণের সাথে দেখানো যায়। রাইবোজোম মানে হচ্ছে, দেখো কি, রাইবোজোম মানে হচ্ছে প্রোটিন প্লাস আরএনএ। রাইবোজোমও কিন্তু একটা সমীকরণিক আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ প্রোটিন এবং আরএনএ। তোমরা রাইবো নিউক্লিক অ্যাসিডের নাম শুনেছো, আরএনএ। সেই আরএনএর অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা হচ্ছে আরএনএ। এবং আরএনএ আর প্রোটিন একত্রে যুক্ত হয়েই রাইবোজোম তৈরি করে। দেখা ব্যাপারটা, এই মনে করো হচ্ছে প্রোটিন, দুইটা প্রোটিন, হ্যাঁ, আর এদের মধ্যে এখানে আরএনএ অবস্থান করতেছে। এই যে দুইটা প্রোটিন আর আরএনএ, এরা মিলেমিশেই হচ্ছে রাইবোসোম। ক্লিয়ার? এবং রাইবোজোমকে বলা হয় প্রোটিনের ফ্যাক্টরি, অর্থাৎ রাইবোজোম প্রোটিন তৈরি করে। আমরা জানি আমাদের কোষগুলোতে মূলত প্রোটিন তৈরি হয়। মনে রাখবা আমাদের কোষে কিন্তু নর্মালি কার্বোহাইড্রেট বা লিপিড তৈরি হয় না। আমরা নিজে থেকে একটা জিনিসই তৈরি করতে পারি, সেটা হচ্ছে, বা খুব স্ট্রাকচারালি একটা জিনিস আমরা তৈরি করি, সেটা হচ্ছে প্রোটিন। এবং সেই প্রোটিন তৈরি করার গুরু দায়িত্ব হচ্ছে রাইবোসোমের, নো ওয়ান এলস। ঠিক আছে, রাইবোসোম এই গুরু দায়িত্বটা নিচ্ছে। এখন রাইবোসোম মূলত অনেক রকম হতে পারে। দুইটা টাইপ তোমাদের বইয়ে আছে, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। এখন এই এস দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সুইডিশ বিজ্ঞানী ভেদবার্গ থেকে আসলে এই এসটা এসেছে। তো এস দ্বারা আসলে অধঃক্ষেপণের হার বোঝায়, রাইবোজোমের অধঃক্ষেপণের হার বোঝায়। ঠিক আছে, অর্থাৎ রাইবোজোম কে যদি সেন্ট্রিফিউজ করা হয়, তোমরা জানো একটা পাত্রে নিয়ে সেই পাত্রটাকে যদি উচ্চ আরপিএম এ ঘোরানো হয় তাহলে নিচের তলানি জমবে। সেই তলানি জমার হার দেখে এই সংখ্যাগুলো নির্ধারণ করা হয়েছে। তো 80S এ সেই তার হার বেশি, 70S এ হার হচ্ছে কম। এখন তোমরা জানো একটা 70S রাইবোজোম মানে আসলে 50S এবং আরেকটি 30S রাইবোজোমের সমন্বয়। এটা কিন্তু বীজগাণিতিক কোনো যোগ না। একই রকম ভাবে 80S রাইবোজোম বলতে বোঝায় যে একটা 60S রাইবোজোম আর একটা 40S রাইবোজোম। তো আমি অনেক সময় প্রশ্ন শুনছি যে 60 আর 40 যোগ করলে তো 100 হওয়ার কথা, 80 হবে কেন? ব্যাপারটা দেখো, এটা তো যোগ করতেছি না আমরা। কাহিনী হচ্ছে কি, দেখো একটা উপ একক বা একটা ইউনিট, তার অধঃক্ষেপণের হার 50, আরেকটা উপ ইউনিট তার অধঃক্ষেপণের হার হচ্ছে 30। এরা দুইজন মিলেমিশে যেই রাইবোজোমটা তৈরি করতেছে, ঠিক আছে, এর মনে করো 50, ওর মনে করো 30, এরা দুইজন মিলেমিশে যেটা তৈরি করতেছে তার দেখা যাচ্ছে 70S। কথা কি বোঝা গেছে ব্যাপারটা? একই রকম এখানেও একটা রাইবোজোমের 60, আরেকটার হচ্ছে 40, আলাদা আলাদা ভাবে, কিন্তু যখন দুজন এক হয় তখন দেখা যায় অধঃক্ষেপণের হার হচ্ছে 80S। ক্লিয়ার? তো 70S কে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি, 80S কে এরকম দুই ভাগে ভাগ করতে পারি। এখন দেখো 70S যে রাইবোজোমটা আছে এটাকে পাওয়া যায় প্রাককেন্দ্রিক কোষে বা প্রোক্যারিওটিক কোষে। প্রাককেন্দ্রিক। আর 80S কে পাওয়া যায় সুকেন্দ্রিক কোষে। এখন আরো কিছু ব্যাপার আছে, দেখো সেটা হচ্ছে কি, মনে করো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এদের মাঝে কোন ধরনের রাইবোজোম আছে? 70S। আবার তোমার আমার কোষে, আম জামের কোষে কি আছে? 80S রাইবোজোম, যেহেতু সুকেন্দ্রিক। এখন একটা ব্যাপার খেয়াল করো, তোমার কোষের ভিতরে আরেকটা কোষ আছে, তাই না? গত ক্লাসে পড়ছি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। তো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের
গঠন কিন্তু প্রাককেন্দ্রিক কোষের মতো, এবং আমরা এটাও দেখছি যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজস্ব রাইবোজোম আছে। তো প্রশ্ন জাগে সেই রাইবোজোমটা কোন ধরনের, 70S নাকি 80S? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে যে রাইবোজোমটা পাওয়া যায় সেটা 70S। তাহলে খেয়াল করো আমাদের কোষে আমাদের কোষের নিজস্ব রাইবোজোম যেটা সেটা 80S, আবার কোষের ভিতরে যে কোষ আছে সেখানে আছে 70S। এই কারণে দেখা যায় যে একটা সুকেন্দ্রিক কোষে 80S রাইবোজোমও আছে, আবার 70S রাইবোজোমও আছে, কিন্তু প্রাককেন্দ্রিক কোষে শুধুমাত্র 70S রাইবোজোম দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন রাইবোজোমকে আরেকটা ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে কি, দেখো রাইবোজোমগুলোকে মূলত দেখো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয় আমরা জানি নিউক্লিয়ার মেমব্রেন থেকে, তাই না? এখানে মনে করো নিউক্লিয়ার মেমব্রেন। তো রাইবোজোমগুলো কি হয়, দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এর মধ্যেই লেগে থাকে বা নিউক্লিয়ার মেমব্রেনে লেগে থাকে। তো এই যে রাইবোজোমগুলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা নিউক্লিয়ার মেমব্রেনে যুক্ত থাকে তাদেরকে বলা হয় যুক্ত রাইবোজোম। বিপরীতে যে রাইবোজোমগুলা সাইটোপ্লাজমে বা অন্য কোনো জায়গায় মুক্তভাবে থাকে, অর্থাৎ কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা কোনো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যুক্ত থাকে না, তাদেরকে বলা হয় মুক্ত রাইবোজোম। তাহলে আমরা রাইবোজোমের ক্লাসিফিকেশনটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছি। আরো কিছু ব্যাপার দেখো, 50S 30S কেও ভাঙা যায়, ভাঙলে কত কত উপ একক পাওয়া যায় তোমাদের বইয়ে লেখা আছে, এগুলো তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আচ্ছা, এখন দেখো আমরা রাইবোজোমের কাজ নিয়ে একটু গবেষণা করি। তো রাইবোজোমকে বলা হয় প্রোটিনের ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা। তার মানে হচ্ছে দেখো আমরা জানি তিনটা প্রসেস আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিন্তু আমাদের রাইবোজোমে সংঘটিত হয়, ট্রান্সলেশন যে প্রক্রিয়াটা, অনুবাদন। এবং এই অনুবাদ প্রক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই হোল প্রসেসটা যেটাকে আমরা ট্রান্সলেশন বলি, এইটার আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে আমাদের রাইবোসোম। এবং দেখো প্রোটিন তৈরি হচ্ছে বলেই কিন্তু আমরা বৃদ্ধি পাচ্ছি। আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের দেহ ছিল এতটুকু, সেই আমি এখন মনে করো অনেক লম্বা, অনেক বড় হয়েছি, আমার ওজন বেড়েছে। কেন হয়েছে বলতো? আমাদের দেহের ভিতরে প্রোটিন তৈরি হচ্ছে, আর এই প্রোটিন তৈরির গুরু দায়িত্বটা আছে আমাদের রাইবোসোমের হাতে। ক্লিয়ার? আচ্ছা, তো রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, অর্থাৎ রাইবোজোম প্রোটিন তৈরি করে। তো আমার প্রশ্ন হচ্ছে রাইবোজোমকে কে তৈরি করে? বুঝতে হবে। দেখো আমরা যখন কোষ পড়ছি দেখছি যে নিউক্লিয়াস নিজে নিজে বিভাজিত হতে পারে যেহেতু তার ভিতর ডিএনএ আছে, এবং নিজে বিভাজিত হওয়ার পর নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে, তোমরা একটু মনে করো নিউক্লিয়াসের যে মেমব্রেনটা ছিল সেই মেমব্রেন থেকে প্রথমত তৈরি হয়েছে কি বলো, এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে এরকম গলগি বডি, তারপর আস্তে আস্তে এখান থেকে লাইসোসোম তৈরি হয়েছে। এরপর আছে কোষের ভিতর মাইটোকন্ড্রিয়া আমরা শিখছিলাম স্ববিভাজনক্ষম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কারো হেল্প ছাড়াই নিজে বিভাজিত হতে পারে। একই কথা প্লাস্টিডের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং রিসেন্ট গবেষণা অনুযায়ী সেন্ট্রিওলও নিজে বিভাজিত হতে পারে। তার মানে কোষের প্রতিটা অঙ্গাণু কিভাবে সংখ্যা বৃদ্ধি করে বা কোথা থেকে তৈরি হয় তা কিন্তু আমরা জানি, কিন্তু রাইবোজোম কোথা থেকে তৈরি হয় আমার মনে হয় তোমরা কেউই বলতে পারবা না। কেউ কি বলতে পারবা রাইবোজোম কোথা থেকে তৈরি হয়, অর্থাৎ রাইবোজোম তৈরির কারখানা কোথায়? তো এখন জাস্ট আমি তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখি, রাইবোজোম তৈরির কারখানা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসে রাইবোসোম তৈরি হয়। এখন নিউক্লিওলাস কিভাবে রাইবোসোম তৈরি করে, খুব মজার একটা প্রক্রিয়া আছে, আমরা নিউক্লিয়াস যখন পড়বো সেই অংশটা ডিটেলস বলবো। তো তোমরা আপাতত মনে রাখো রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, আর রাইবোজোম তৈরির কারখানা হচ্ছে নিউক্লিওলাস।
ওই যে গোলাকার রঞ্জিত বস্তু উপাধি যাকে দেয়া হয়েছে। তো এই হচ্ছে রাইবোজোমের ঘটনা। আচ্ছা, তো রাইবোজোমের পরে আমরা পড়বো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংক্ষেপে ইআর বলা হয়। তো এন্ডোপ্লাজমিক মানে কি? এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে, প্লাজমিক বলতে বোঝানো হয়েছে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম যেটাই বলো, আর রেটিকুলাম বলতে বোঝানো হয়েছে জাল। তো আমরা জানি সুকেন্দ্রিক কোষ অনেক চালাক একটা কোষ, তাই না? ও কি করে, প্রথমত ডিএনএ কে চারদিক থেকে মেমব্রেন দিয়ে ঘিরে ফেলে। ঘিরে ফেলার পর ও যে গুরু দায়িত্বটা সম্পাদন করে সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে এখান থেকে ও মেমব্রেন তৈরি করে, তাই না? মেমব্রেনটাকে প্রলম্বিত করে, এবং মেমব্রেনের এই প্রলম্বিত অংশটা কি বলা হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ দেখো এই রেটিকুলামটা পুরা কোষকে কিন্তু কি করে, একটা জালের মতো একটা সৃষ্টি করে। যেমন দেখো আমাদের দেশে কি হইতেছে, আমাদের দেশে কিন্তু জালের মতো ছড়িয়ে আছে রাস্তাঘাট, তাই না? তুমি যদি আমাদের রাস্তাঘাটগুলোকে ম্যাপের মধ্যে দেখো, দেখবা জালের মতো সারা দেশে ছড়ায় আছে। তেমনি আমরা যদি কোষের ভিতরে পর্যবেক্ষণ করি, দেখা যাবে যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে কোষের ভিতর। এই কারণেই বলা হয় এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে জাল। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা আবরণ বিশিষ্ট অঙ্গাণু, এবং সেল মেমব্রেনের আবরণটা যেরকম দেখাইছি ফসফোলিপিড দিয়ে তৈরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণটা ঠিক ঠিক সেইভাবেই তৈরি। এবং আমরা তো জানি যে সবগুলারই কিন্তু ফসফোলিপিড দিয়ে তৈরি। আমাদের দেহের কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে সবারই সেল মেমব্রেন কিন্তু ফসফোলিপিড দিয়ে তৈরি, একটা অঙ্গাণু বাদে। সবার মতো জানতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু, দেখো কি হয় ব্যাপারটা, আসলে নিউক্লিয়াস যে জিনিসগুলো উৎপন্ন করতেছে সেন্টারে, ও চায় যে ওর সেই জিনিসগুলো সারা দেহে ছড়িয়ে পড়ুক, অথবা ওর যে একটা প্রভাব প্রতিপত্তি ওটা সারা দেহে ছড়িয়ে পড়ুক। এখন নিউক্লিয়াস তো আর হাঁটাচলা করতে পারবে না, এই কারণে ও কি করে, সারা কোষের মধ্যে একটা জাল তৈরি করে। সেই জালটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু অংশে দেখো কি হইতে পারে, এরকম রাইবোজোম যুক্ত থাকতে পারে। তো যে অংশে রাইবোজোম যুক্ত থাকে সেই অংশটা খসখসে হয়ে যায়, তাই আমরা সেটাকে বলি অমসৃণ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার দেখো বাকি যে এলাকাটা আছে, অঞ্চলটা আছে, অংশটা আছে, সেই অংশে কিন্তু কোনো রকম রাইবোজোম নাই, তাই সেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা ইংরেজিতে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখো অমসৃণ যে অংশটা আছে, অমসৃণ অংশটা যেহেতু রাইবোজোম আছে, আর রাইবোজোম আছে মানে কি, সে প্রোটিন তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করে। আবার দেখো যেই অংশটায় রাইবোজোম নেই সে কিন্তু প্রোটিন তৈরি করতে পারবে না, অর্থাৎ মসৃণ অংশটা। তাই বলে কি সে চুপচাপ বসে থাকবে, একেবারে ডিরেক্ট নিউক্লিয়াস থেকে আসা একটা জিনিস চুপচাপ বসে থাকবে না? সে কি করবে, প্রোটিনের আরেক ভাই লিপিডকে তৈরি করবে, লিপিড তৈরি করে। এবার দেখো তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ অংশ দিয়ে প্রোটিন তৈরি করবে, মসৃণ অংশ দিয়ে লিপিড তৈরি করবে। তৈরি করেই তারা ক্ষান্ত হবে না, এই লিপিডকে আমাদের কোষের মধ্যে ছড়িয়ে দেওয়া, বহন করে নিয়ে বেড়ানো, সেটাও কিন্তু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এজন্য বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অন্তঃবাহক। খেয়াল করো, অন্ত মানে ভিতরে, বাহক বলতে বহনকারী বোঝানো হয়েছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু প্রোটিন এবং লিপিডকে বহন করে নিয়ে বেড়ায়, তাই একে বলা হয় অন্তঃবাহক। মনে রাখবা, এগুলো পয়েন্ট কিন্তু সব তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? এটাকে বলা হয় অন্তঃবাহক। তারপর যদি আমি আরো কাজের কথা বলি, যেমন এখানে বলা আছে কাঠামো হিসেবে কাজ করে, যে পুরা কোষের মধ্যে যেহেতু ছড়ায় ছিটায় আসছে, কোষকে সে কিন্তু একটা দৃঢ়তা দান করতে পারে, কাঠামো হিসেবে সে কাজ করতে পারে। আরও যদি কাজের কথা বলি, এখানে আসবে হচ্ছে বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করা, খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, বিষ নিষ্ক্রিয়করণ বা ডিটক্সিফাইং।
এই ব্যাপারটা বুঝো। দেখো আমাদের কোষের ভিতরে যদি কোনো বিষাক্ত পদার্থ আসে সেটা কিন্তু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামই মূলত ধ্বংস করে। তো খেয়াল করো, আমরা যদি বিষ খাই সেই বিষকে কিন্তু ধ্বংস করে হচ্ছে আমাদের মূলত যকৃত। এখন যকৃতের কাছে কি এমন অস্ত্র আছে যে সে বিষ ধ্বংস করতে পারে? সেই অস্ত্রটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যকৃতে প্রচুর পরিমাণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকায় সে কি করতে পারে? সহজেই বিষ নিষ্ক্রিয় করতে পারে। এই কারণেই দেখো তোমাদের বইয়ে লেখা আছে যে যকৃতে প্রচুর পরিমাণ, দেখো যকৃত অগ্নাশয় অন্তঃক্ষরা গ্রন্থির কোষ লেখা আছে না, প্রচুর পরিমাণে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। তাহলে যদি প্রশ্ন আসে এরকম, যকৃতে কেন প্রচুর পরিমাণ ইয়ার থাকে? কারণ ইয়ার বিষ নিষ্ক্রিয় করতে পারে এবং যকৃতের দায়িত্ব হচ্ছে বিষ নিষ্ক্রিয় করা, তাই সে তার অস্ত্র হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ব্যবহার করে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি তোমাদের বলতে চাই, এটা হয়তো তোমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এটা একটু মনে রাখো। আচ্ছা, আমরা জানি আমাদের পেশি, তো তোমরা জানো পেশি শব্দটার প্রিফিক্স হচ্ছে সার্কো, তাই না? সার্কোলেমা, যাক মোটামুটি একটা বোঝা যায়। সার্কো শুনলে অনেকটা পেশির কথা মনে পড়ে। তো দেখো আমাদের যে পেশি কোষগুলো আছে, পেশি কোষেও কিন্তু এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। আমি দেখাই, এমন করে একটা পেশি কোষেও কিন্তু কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তো পেশি কোষে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেটাকে কিন্তু বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তো এখানে আমি তোমাদের একটু একটা কথা বলতে চাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো ব্রেনের যে রেটিকুলামটা আছে সেটাকে অন্য কোনো নাম দেওয়া হয় নাই, বা যকৃতে যেটা আছে সেটাকে অন্য কোনো নাম দেওয়া হয় নাই, পেশিরটাকে অন্য একটা নাম দেওয়া হয়েছে, তাই না? কারণটা আসলে কি? পেশিরটাকে এরকম একটা মানে কি বলবো, একটা অন্য রকম গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে দেখো পেশি কোষ হওয়া সত্ত্বেও কিন্তু বিভাজিত হয় না। অন্য কোষগুলো বিভাজিত হয় কিন্তু পেশি কোষ বিভাজিত হয় না। তার মানে দেখো ও কিন্তু কোষ হলেও একটু ভিন্ন, কোষের চেয়ে একটু ভিন্ন, তাই ওর ভিতরে যে অর্গানেলগুলো আছে তারাও কিন্তু স্বভাব চরিত্র কিছুটা অন্যরকম। তাই পেশি কোষের ভিতরে যে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে সেটাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এখন এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম দেখো কি করে? পেশির ভিতরে ক্যালসিয়াম যে আয়ন আছে সেটার ঘনত্ব নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ক্যালসিয়াম আয়নের পরিমাণটা নিয়ন্ত্রণ করে আমাদের সার্কোপ্লাজমিক রেটিকুলাম, বা সহজ কথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই যে পেশিতে ক্যালসিয়ামের ঘনত্ব, এইটা আবার ইনডিরেক্টলি আমাদের পেশি সংকোচনের জন্য দায়ী, মনে রাখো, মানে পেশির সংকোচন প্রসারণের জন্য দায়ী। তাহলে দেখো ব্যাপারটা আমি কি বলতেছি, দেখো সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, আবার ক্যালসিয়াম আয়নের ঘনত্ব কি করে? পেশি সংকোচন ঘটায়। তাহলে এখন থেকে যখনই তুমি কোনো পেশি সংকোচন করবা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা মনে করবা যে ও আমাকে হেল্প করতেছে, তাহলে কিন্তু আর ভুলবা না, ঠিক আছে? এমন করে আমি চোখ টিপ দিচ্ছি, চোখ টিপ দেওয়ার সময় কিন্তু পেশি কাজ করতেছে। আমাদের প্রতিটা মুভমেন্ট পেশি দ্বারা নিয়ন্ত্রিত, এবং ওই প্রতিটা মুভমেন্টের পিছনে আছে ক্যালসিয়াম আয়ন, আর সেই ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে হচ্ছে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিভাবে আমাদেরকে হেল্প করে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে সিস্টার্নি, ভেসিকল, টিবিউল। সিস্টার্নি মানে সমান্তরালে যেগুলো থাকে, দেখো এরকম এখানে যেটা দেখা যাচ্ছে সমান্তরালে, এদেরকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নির পাশাপাশি কিছু ভ্যাকিউল থাকে, ভ্যাকিউল, হ্যাঁ টিউব, মানে কি বলবো ফোস্কার মতো ভ্যাকিউল। আরেকটা হচ্ছে টিবিউল, টিউবের মতো টিবিউল থাকে। এই টিবিউলগুলো শাখান্বিতও হতে পারে, অশাখান্বিতও হতে পারে। তো তোমরা অত ডিটেলস দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখো সিস্টার্নি, ভেসিকল, টিবিউল, সিস্টার্নি, ভেসিকল, টিবিউল। কারণ আছে কেন এত স্ট্রেস দিয়ে আমি ব্যাপারটা বলতেছি। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আশা করি সবার কাছে ক্লিয়ার। এখন আমি চলে যাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্ট একটা অঙ্গাণুতে, যেটা হচ্ছে আমাদের অতি আদরের গোলগি বডি, অতি আদরের গোলগি বডি। আচ্ছা, তো তোমরা বলতে পারো যে ভাইয়া এটাকে অযথা অতি আদরের বলতেছে কেন বারবার?
কারণ আছে। দেখো, যাদের বেশি আদর করা হয় বাসায় তাদের অনেকগুলা নাম থাকে, তাই না? এই নাম ওই নাম এই নামে ডাকে। তেমনি গোলগি বডি এমন একটা অঙ্গাণু যার অনেকগুলা নাম আছে। আমি নামের লিস্টটা একটু লিখে ফেলি, কি বলো? আচ্ছা, এই কয়টা নাম আপাতত জানো, এগুলো নামে পরিচিত। তো আমি নামগুলোর সাথে পরিচিত করানোর আগে একটু ঘটনা দেখায় আসি। দেখো, গোলগি বডি সৃষ্টি হয় হচ্ছে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো দেখো, এখানে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হলো, সেখান থেকে আবার কি তৈরি হবে বলতো? এরকম গোলগি বডি। এখন এই গোলগি বডি আর আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিজেদের মধ্যে সম্পর্ক রক্ষা করে হচ্ছে ভেসিকলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলো? ভেসিকলের মাধ্যমে। ভেসিকলগুলোর মাধ্যমে দেখো, গোলগি বডিরও কিছু ভেসিকল আছে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু ভেসিকল আছে। আচ্ছা, তো এইরকম সরল লেখিক যে গঠনগুলো দেখতে পারতেছে এদেরকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নি, আর যাই হোক সিস্টার্নি বলে, ঠিক আছে? এরকম বর্তুলাকার ফোস্কা, বর্তুলাকার মানে গোলাকার, ফোস্কা গুলাকে বলা হয় হচ্ছে ভেসিকল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ছিল হচ্ছে কি টিবিউল, তাই না? তবে মনে রাখবা, গোলগি বডিতে কোনো টিবিউল নাই, গোলগি বডিতে টিবিউলের পরিবর্তে আছে ভ্যাকিউল। ভ্যাকিউল আছে। কথা বোঝা গেছে কি? তাহলে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কয়টা জিনিস? তিনটা, সিস্টার্নি, ভেসিকল, টিবিউল। সিস্টার্নি, ভেসিকল, টিবিউল। আর গোলগি বডিতেও তিনটা, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। এমসিকিউর জন্য কিভাবে আসতে পারে তোমরা আশা করি বুঝে গেছো। আচ্ছা, এখন দেখো, এই যে গোলগি বডি আছে, গোলগি বডির যেই অংশটা নিউক্লিয়াসের দিকে থাকে, যেই সিস্টার্নাটা নিউক্লিয়াসের দিকে থাকে সেটাকে বলা হয় সিস সিস্টার্না। আর যেটা প্লাজমা মেমব্রেনের দিকে থাকে, বাইরের দিকে থাকে, এটাকে বলা হয় ট্রান্স সিস্টার্না। বুঝতে পারছো ব্যাপারটা? যে ভিতরের দিকে সে সিস, যে বাইরের দিকে সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্স। এখন গোলগি বডি আসলে করেটা কি? গোলগি বডির কাজ কি? তো গোলগি বডি মূলত প্রাণী কোষে বেশি পরিমাণে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু এর উপস্থিতি সীমিত। এবং এটা আবিষ্কার করছে গোলগি, ক্যামিলো গোলগি নামে একজন ইতালীয় বিজ্ঞানী 1898 সালে। এই সালে কিন্তু রিমোট কন্ট্রোল আবিষ্কৃত হয়েছিল। যাই হোক, তো গোলগি বডি আসলে করেটা কি? গোলগি বডি আমি বলছি আগে যে গল 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 করে কোষ থেকে পানি বের করে দেয়। তার মানে দেখো, এই যে কোষ থেকে ওয়াটার যে বাইরে চলে আসবে, এই ব্যাপারটা কিন্তু গোলগি বডি নিয়ন্ত্রণ করে। মূলত গল 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 করে কি করে? কুলি করে, কোষ থেকে পানি বের হয়ে যায়, ঠিক আছে? তারপরে যদি আমি আরো কাজগুলোতে আসি, একটা একটা করে দেখো। অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা মানে অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা, কারণ এর যেহেতু রাইবোজোম নাই, তো প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করতে পারবে না। তারপরে একটা ব্যাপার দেখো, গোলগি বডি থেকে আবার কি হয়? লাইসোসোম তৈরি হয়। আমরা শিখছি যে নিউক্লিয়াস থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি, গোলগি বডি থেকে আবার তৈরি হয় হচ্ছে লাইসোসোম। তারপর কোষস্থ পানি বের করে দেওয়া, যেটা বললাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, এই টার্মটা বাদ পড়ে গেছে এখানে। দেখো, এটাকে বলা হয় কোষের প্যাকেজিং সেন্টার। এই ব্যাপারটা আসলে একটু বুঝাই। দেখো, একটা কোষের ভিতরে বিভিন্ন জিনিস উৎপাদিত হচ্ছে। এখন কোষ যে জিনিসগুলো উৎপাদন করে সেগুলো নিজের কাছে ব্যবহৃত করে, আবার কিছু জিনিস রপ্তানি করে। বাংলাদেশে যে জিনিসগুলো তৈরি হয় সবগুলো কি আমরা খায় ফেলি নাকি? কিছু দ্রব্য বিদেশে রপ্তানি করি না? যেমন এখানে তোমার এই যে কি বলে, গার্মেন্ট রপ্তানি করতেছি, পাট রপ্তানি করতেছি, অনেক কিছু কিন্তু আমরা বিদেশে রপ্তানি করি। তেমনি কোষও কিন্তু কি করে? একজন থেকে আরেক জায়গায় জিনিসগুলা রপ্তানি করে। তো একটা জিনিস পাট উৎপন্ন করার পর যদি পাটে ওইভাবেই রপ্তানি প্লেনে তুলে দেয়, কাজ হবে? ওরা হয়তো সেটা অ্যাকসেপ্টই করবে না, বা পরিবহন হইতে হইতে হয়তো সেটার একটা পচে যেতে পারে। তো কি করতে হয় দেখো, কোষের ভিতরে মনে করে একটা জিনিস তৈরি হয়েছে এখানে, ঠিক আছে? তৈরি হয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে বা রাইবোজোম তৈরি করছে। এই জিনিসটাকে আমি চাচ্ছি অন্য একটা কোষে পাঠাতে। তো এইভাবে খোলাখুলি ভাবে নগ্নভাবে পাঠায় দেওয়া যাবে না। কি করতে হবে? প্রথমত এই জিনিসটাকে প্যাকেট করে ফেলতে হবে, অর্থাৎ কোষে উৎপন্ন জিনিসটাকে প্যাকেট করতে হবে বাইরে পাঠানোর আগে। এই যে প্যাকেট করা, এই দায়িত্বটা হচ্ছে গোলগি বডির। এই কারণে ওকে বলা হয় কোষের প্যাকেজিং সেন্টার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আবার দেখো, এটাকে কিন্তু কোষের ট্রাফিক পুলিশও বলা হয়। কেন? কারণ এই যে যাতায়াত, এটা কিন্তু কে নিয়ন্ত্রণ করতেছে? গোলগি বডি নিয়ন্ত্রণ করতেছে।
তাই গোলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ, কারণ আমরা জানি যে রাস্তায় ট্রাফিক পুলিশে কিন্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে, আবার কোষের ভিতরে মানে কেমিক্যালগুলোর যাতায়াত গোলগি বডি নিয়ন্ত্রণ করে। এরপর এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তো এই পয়েন্টটা আসে একটু বোঝার চেষ্টা করি। তোমরা দুইটা টার্ম শুনবা, লাইপোসাইলেশন, গ্লাইকোসাইলেশন। একটা হচ্ছে লাইপোসাইলেশন, একটা হচ্ছে গ্লাইকোসাইলেশন। তো এই দুই ব্যাপারটা আসলে কি? দেখো, আমাদের রাইবোজোমগুলো কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে। ওরা কিন্তু কোনো রকম কার্বোহাইড্রেট বা লিপিড তৈরি করতে পারে না। তো লাইপোসাইলেশন প্রসেসে কি হয় দেখো, এই প্রোটিনের সাথে লিপিড যোগ করে দেওয়া হয়, লাইপোসাইলেশন। আবার গ্লাইকোসাইলেশনে কি হয় দেখো, এই প্রোটিনের সাথে গ্লুকোজ যোগ করে বা কার্বোহাইড্রেট যোগ করে দেওয়া হয়। তো এই যে প্রোটিনে লিপিড যোগ করার প্রক্রিয়া লাইপোসাইলেশন, অথবা প্রোটিনে গ্লুকোজ যোগ করার প্রক্রিয়া গ্লাইকোসাইলেশন, এই দুটো গুরু প্রক্রিয়া কিন্তু আমার গোলগি বডিতে সংঘটিত হয়। তাই এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, যেহেতু কার্বোহাইড্রেটকে অ্যাড করতেছে। আচ্ছা, তারপর দেখো প্রথমে একটা টার্ম লেখা ছিল ডিকটিওসোম। ডিকটিওসোমের ব্যাপারটা দেখো, ডিকটিওসোম হচ্ছে উদ্ভিদ কোষে আমরা জানি নর্মালি গোলগি বডি পাওয়া যায় না, উদ্ভিদ কোষে নর্মালি গোলগি বডি পাওয়া যায় না, তবে কখনো কখনো পাওয়া যেতে পারে। এবং উদ্ভিদ কোষে যে গোলগি বডি পাওয়া যায় সেটাকে ডিকটিওসোম নামে ডাকা হয়। উদ্ভিদ কোষে যে গোলগি বডি পাওয়া যায় সেটার নাম হচ্ছে ডিকটিওসোম। দেখো, ডিকটিওসোম কিন্তু তুমি প্রাণী কোষে পাবা না, উদ্ভিদ কোষে গোলগি বডির মতো যে জিনিসটা তুমি পাবা সেটাকে বলা হয় ডিকটিওসোম। আচ্ছা, গোলগি বডির আর কি কাজ আছে? আচ্ছা, গোলগি বডির আরেকটা ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে কোষ প্লেট তৈরি করা। আমরা যে পর্দার কথা শিখছিলাম না গত ক্লাসে, যে দুইটা কোষের মধ্যে পর্দা তৈরি করা, কোষ প্লেট। দেখো, কোষ প্লেট কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে তৈরি হয়, প্রাণী কোষে কিন্তু কোষ প্লেট তৈরি হয় না। তো উদ্ভিদ কোষে কোষ প্লেট বা পর্দা তৈরি করতে বলছিলাম যে পর্দা তৈরি করতে পেকটিন লাগে, তাই না? পথে পর্দা, পথে পেকটিন। এই পেকটিন কিন্তু গোলগি বডি থেকে আসতে পারে, এইটাও কিন্তু আমার গোলগি বডি করে দিচ্ছে। আচ্ছা, তারপর আরেকটা কাজ যেটা তোমাদের এই বইটায় বলা নাই, সেটা হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোসোম তৈরি করা। শুক্রাণুর গঠন তোমরা দেখছো এরকম, শুক্রাণুর এখানে একটা ক্যাপ থাকে, অ্যাক্রোসোম বলা হয় সেটাকে। এই ক্যাপটা কিন্তু গোলগি বডি তৈরি করে দেয়। তাহলে এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ কিন্তু গোলগি বডি সংগঠিত করে। প্যাকেট করতেছে রপ্তানি করার জন্য, ট্রাফিক পুলিশ হিসেবে যাতায়াত নিয়ন্ত্রণ করতেছে, কার্বোহাইড্রেট এবং লিপিডকে প্রোটিনের সাথে যুক্ত করতেছে, তাই না? বিয়ে পড়ায় দিতেছে, কমিউনিটি সেন্টারের মতো কাজ করতেছে, অনেকটা পর্দা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, একটা খুব ভালো একটা অঙ্গাণু গোলগি বডি, এবং এর অনেকগুলো নাম আছে, 6টা নাম আছে মোটামুটি। এই 6টা নামই তোমাদের জানতে হবে, কারণ এগুলো থেকে মেডিকেল পরীক্ষায় প্রশ্ন আসে, অলরেডি 2013 সালে একবার আসছে। তাহলে এই হচ্ছে গোলগি বডির ইতিহাস। আচ্ছা, এখন গোলগি বডির পরে আমরা যাব হচ্ছে লাইসোসোমে। তো একটু আগেই বললাম লাইসোসোম কোথা থেকে তৈরি হয়? লাইসোসোম তৈরি হয় কিন্তু আমার মূলত গোলগি বডি থেকে। তো দেখি, দাদৌবে নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন। আচ্ছা, এখন লাইসোসোম আসলে করেটা কি? এই মনে করো একটা লাইসোসোম, কি বলে, আবরণ বিশিষ্ট অঙ্গাণু। লাইসোসোমের ভিতরে বিভিন্ন রকম এনজাইম থাকে, বিভিন্ন রকম এনজাইমও ধারণ করে, এবং এনজাইম জানো বিভিন্ন রকম কেমিক্যাল রিঅ্যাকশনের গতিটা বাড়িয়ে দেয়, এবং এর ফলে অনেক শারীরবৃত্তীয় প্রক্রিয়া সংঘটিত হয়। তো তোমরা মেমব্রেনের কথা বারবার আসতেছে, খেয়াল করো, বলছি যে কোষের ভিতরে যে আবরণ বিশিষ্ট অঙ্গাণুগুলো আছে সবারই আবরণ ফসফোলিপিড দিয়ে তৈরি, শুধু একটা ব্যতিক্রম আছে। তো লাইসোসোমও যেহেতু আবরণ বিশিষ্ট অঙ্গাণু, ওরও যে আবরণটা আছে সেটাও কিন্তু ফসফোলিপিড দিয়েই তৈরি। এখন এই লাইসোসোম কি করে? লাইসোসোম 3টা কাজ করে মূলত। একটা হচ্ছে, দেখো কি, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এরপরে আসতেছে হচ্ছে অটোফ্যাগি, আরেকটা হচ্ছে অটোলাইসিস। তো ফ্যাগোসাইটোসিস, ফ্যাগো মানে খেয়ে ফেলা, সাইটো মানে কোষ, আর সিস মানে প্রসেস বা প্রক্রিয়াকে বোঝায়। তো মনে করো আমার কোষ একটা জীবাণুকে খেয়ে ফেলবে, তোমরা ফ্যাগোসাইটোসিসের নাম হয়তো কিছুদিন পর জানবা বা অলরেডি অনেকেই জানো। এই মনে করো হচ্ছে একটা ব্যাকটেরিয়া,
এই ব্যাকটেরিয়াটাকে আমার এই কোষটা খেয়ে ফেলবে। এখন ব্যাকটেরিয়াকে খাওয়ার জন্য তো কিছু এনজাইম দরকার ব্যাকটেরিয়াকে গলিয়ে ফেলার জন্য, সেই এনজাইমটা কিন্তু এই কোষের ভিতরে থাকা লাইসোসোম থেকে আসবে এবং এই প্রসেসটা কিন্তু ফ্যাগোসাইটোসিস নামে পরিচিত। এরপর আসতেছে দেখো কি অটোফ্যাগি। মনে করো আমার কোষের ভিতরে থাকা কোনো একটা অঙ্গাণু ডিস্টার্ব করতেছে, ঠিক মতো কাজ করতেছে না। মনে করো কোষের ভিতরে একটা মাইটোকন্ড্রিয়া, সে ঠিক মতো ফাংশন করতেছে না। এখন এরকম নন ফাংশনিং বা ডিসফাংশনিং অর্গানেলকে কিন্তু আমাদের কোষে টিকতে দেওয়া যাবে না। তো লাইসোসোম কি করে, এর উপর এনজাইম ঢেলে দেয়। এই মাইটোকন্ড্রিয়াটার উপর কি করবে, এনজাইম ঢেলে দিবে এবং এনজাইম ঢেলে দেওয়ার ফলে দেখা যাবে যে ওর বিভিন্ন মেমব্রেনে বিভিন্ন রিঅ্যাকশন হইতে হইতে ও মেমব্রেন গলে টলে ও শেষ হয়ে যাবে। তো এই যে কোনো একটা অর্গানেলকে ধ্বংস করে ফেলার প্রক্রিয়া লাইসোসোম দ্বারা সংঘটিত হয়, এটাকে বলা হয় অটোফ্যাগি। এটাও কিন্তু একটা খেয়ে ফেলা। আচ্ছা, এখন লাস্ট যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে অটোলাইসিস। মনে করো এই কোষটাতে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে, কেউ কোনো ঠিকমতো কাজ করতেছে না, কোষের ভবিষ্যৎ হুমকির সম্মুখীন। এখন এই হুমকির সম্মুখীন হওয়া কোষকে আমাদের দেহে টিকে থাকতে দেওয়া যাবে না, তাহলে আমরাও হুমকির সম্মুখীন হয়ে পড়তে পারি, আমাদের জীবনও হুমকির সম্মুখীন হয়ে পড়তে পারে। তো তখন কি হবে, এই যে কোষটা, এই কোষটাকে মেরে ফেলতে হবে। এই মেরে ফেলার কার্যক্রমের সূচনা ঘটাবে লাইসোসোম। এই কারণে কিন্তু লাইসোসোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা, কারণ এই থলিকা কোষের আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে। তাহলে দেখো লাইসোসোমকে আমরা প্রথমত বলতেছি এনজাইমের থলি। কারণ কি, কারণ লাইসোসোমের ভিতরে অনেকগুলো এনজাইম থাকে। দ্বিতীয়ত লাইসোসোমকে আমরা বলতেছি আত্মঘাতী তালিকা, কারণ লাইসোসোমের মধ্যে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো বের হয়ে কোষকে গলায় ফেলতে পারে, কোষকে মেরে ফেলতে পারে, যেই প্রসেসটা অটোলাইসিস নামে পরিচিত। ক্লিয়ার আশা করি লাইসোসোম সম্পর্কে। এই লাইসোসোমের দুইটা ভাই আছে কোষের ভিতরে, আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। আচ্ছা, তো লাইসোসোম মোটামুটি হয়ে গেল। তো এরপর আসবে কোষের স্ববিভাজনক্ষম অঙ্গাণুগুলা। তো স্ববিভাজনক্ষম অঙ্গাণুর মধ্যে আমি প্রথমেই মাইটোকন্ড্রিয়ার নাম নিব। তো মাইটোকন্ড্রিয়া তোমরা সবাই জানো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, তাই না? শক্তিঘর, পাওয়ার হাউস। আমরা জানি কোটি কোটি বছর আগে মাইটোকন্ড্রিয়া আমাদের দেহের বাইরে ছিল, একা একা বাস করত। পরে বিবর্তনের ফলে প্রকৃতি মাইটোকন্ড্রিয়ার একা বসবাসের প্রতি প্রতিকূল হয়ে উঠল এবং এ কারণে মাইটোকন্ড্রিয়া সুকেন্দ্রিক কোষের ভিতরে এসে অবস্থান করা শুরু করলো এবং চুক্তি হলো কি, কোষ ওকে থাকার জায়গা দিবে, বিনিময়ে ও কোষকে শক্তি সরবরাহ করবে। তো তখন থেকে মাইটোকন্ড্রিয়া শক্তিঘর নামে পরিচিত। এখন মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছেন কলিকার। তো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক যে কলিকার, এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক আছে, একটা মজার ট্রিক আছে। তোমরা জানো কারো শক্তি কমে গেলে তাকে কলিকাতা হারবালে যেতে বলা হয়, তাই না? বিভিন্ন টিভির বিজ্ঞাপনে দেখছো কলিকাতা হারবালে যেতে বলা হয়। তাহলে দেখো শক্তির জন্য আমরা কোথায় যাই, কলিকাতা হারবালে যাই। একই রকম দেখো মাইটোকন্ড্রিয়া শক্তিঘর ওকে আবিষ্কার করছে কলিকার। কলিকাতা থেকে কলিকার, মনে থাকবে তো আশা করি। যে যেহেতু শক্তি অর্জনের জন্য কলিকাতা হারবালে যেতে হয়, সে কারণেই হয়তোবা মাইটোকন্ড্রিয়া বা শক্তি ঘরের আবিষ্কারক হচ্ছেন কলিকার। আশা করি তোমরা এটা আর ভুলবা না, কলিকাতা হারবাল। আচ্ছা, এখন দেখো মাইটোকন্ড্রিয়া কোন কোষে থাকে। মাইটোকন্ড্রিয়া সকল প্রাণী কোষে, সকল সুকেন্দ্রিক কোষে থাকে, সকল সুকেন্দ্রিক কোষে থাকে। এখন মাইটোকন্ড্রিয়ার একটা ব্যাপার একটু তোমাদেরকে বুঝাই। তোমরা জানো আমাদের দেহ অনেকগুলো কোষ নিয়ে তৈরি এবং এই সবগুলো কোষ একটা জাইগোট থেকে তৈরি হয়েছে। তো দেখো মায়ের থেকে আসছিল হচ্ছে আমাদের ডিম্বাণু। এই মনে করো হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণুর ভিতরে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের ভিতরে কি ছিল বলো বলো? ক্রোমোজোম ছিল 23টা, তাই না? ক্রোমোজোম ছিল। আবার নিউক্লিয়াসের বাইরে ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মূলত মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড তো নাই। আর বাকি যে অর্গানগুলো আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, ওগুলো তো নিউক্লিয়াস থেকেই তৈরি হয়। আবার দেখো যে বাবার ছিল হচ্ছে শুক্রাণু। আচ্ছা, এখন শুক্রাণুর এই মাথার মধ্যে ছিল হচ্ছে নিউক্লিয়াস এবং এখানে ছিল ক্রোমোসোম, আর শুক্রাণুর লেজের ভিতর ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই ডিম্বাণু আর শুক্রাণুর যখন মিলন হয়েছে তখন এখান থেকে কি তৈরি হয়েছে, একটা জাইগোট তৈরি হয়েছে এবং জাইগোটের নিউক্লিয়াসে ক্রোমোজোম ছিল
46টা। দেখো এখানে ছিল 23টা, কিন্তু এখানেও 23টা, এখানে ছিল 46টা। তাহলে নিউক্লিয়াসের ভিতর 46টা ক্রোমোজোম ছিল। এই 46টার মধ্যে 23টা আসছে মায়ের কাছ থেকে, বাকি 23টা আসছে বাবার কাছ থেকে। এখন দেখো এর যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমে কি পাবো? মাইটোকন্ড্রিয়া। তো জাইগোটে যে মাইটোকন্ড্রিয়াগুলো ছিল তার অর্ধেক আসছিল মায়ের কাছ থেকে, বাকি অর্ধেক সেটাও আসছিল মায়ের কাছ থেকে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার পুরোটাই মায়ের কাছ থেকে আসছিল, বাবার কাছ থেকে কোনো মাইটোকন্ড্রিয়া আসে নাই। কারণ কি? কারণ যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় তখন এই যে লেজটা আছে এই লেজটা ভেঙে যায়। ভেঙে গেলে দেখো কি লেজের সাথে সাথে মাইটোকন্ড্রিয়াগুলোও কিন্তু চলে যাচ্ছে। মাইটোকন্ড্রিয়া কিন্তু জাইগোটে আসতে পারতেছে না, বাবার মাইটোকন্ড্রিয়া জাইগোটে আসতে পারতেছে না। এ কারণে তোমার জাইগোটে যতগুলা মাইটোকন্ড্রিয়া ছিল সব তোমার মায়ের থেকে আসছে, একটাও বাবার থেকে আসে নাই। একই রকম ভাবে দেখো এখন তুমি বড় হইছো, তোমার দেহে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। এই কোষগুলোর মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমের অর্ধেক বাবা দিছে, অর্ধেক মা দিছে। কিন্তু তোমার দেহে যতগুলা মাইটোকন্ড্রিয়া আছে প্রতিটাই তোমার মায়ের কাছ থেকে আসছে, একটাও তোমার বাবা দান করে নাই। যে তুমি যে শক্তি উৎপাদন করতেছো এই প্রসেসটা তোমার মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে আসা। এই কারণেই বোধহয় মাকে বেশি সম্মান করতে বলা হয়, যে আমাদের শক্তি উৎপাদনের প্রসেসটা পুরোপুরি মায়ের থেকে আসছে। তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা ইতিহাস। তো মাইটোকন্ড্রিয়ার গঠনটা আসলে আমরা একটু দেখি। মাইটোকন্ড্রিয়া আঁকার চেষ্টা করি, দেখো ঠিক আছে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন, বহি আবরণী। বহি আবরণ, এর ভিতরে একটা অন্ত আবরণ আছে। এখন দেখো মাইটোকন্ড্রিয়ার যে অন্ত আবরণটা আছে, ভিতরের আবরণটা, এটা কিন্তু বাইরের আবরণের মতো এরকম স্মুথ না। এটা কিন্তু দেখো কিছু খাঁজ কাটা আছে। এখন এই যে খাঁজগুলো আছে এই খাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এক বচন বহু বচনে ক্রিস্টা ক্রিস্টি একটু ব্যাপার স্যাপার আছে দেখবা। আচ্ছা, আর এই আবরণটা হচ্ছে অন্ত আবরণ। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া যেহেতু দুইটা আবরণ আছে, তাহলে এই আবরণ দুইটা মাইটোকন্ড্রিয়াকে দুইটা প্রকোষ্ঠে ভাগ করছে বা দুইটা চেম্বারে ভাগ করছে। দেখো বহি আবরণ আর অন্ত আবরণের মাঝে যেই জায়গাটা আছে এই জায়গাটা, এটাকে বলা হয় বহি প্রকোষ্ঠ। বহি প্রকোষ্ঠ বা আউটার চেম্বার। আর একেবারে অন্ত আবরণের ভিতরে যে এলাকাটা আছে এটাকে বলা হয় অন্ত প্রকোষ্ঠ বা ইনার চেম্বার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তুমি যদি মাইটোকন্ড্রিয়ার একেবারে ভিতরে যেতে চাও, দেখো তো প্রথমে তোমাকে কোন বাধা অতিক্রম করতে হবে বলো? বহি আবরণী, তারপর বহি প্রকোষ্ঠ, তারপর অন্তঃপ্রকোষ্ঠ, তারপর তুমি চলে আসবে। দেখো ব্যাপারটা আবার বলি তাহলে। একেবারে বাইরে বহি আবরণী, বহি প্রকোষ্ঠ, অন্ত আবরণী, অন্তঃপ্রকোষ্ঠ। এইভাবে তুমি কিন্তু মাইটোকন্ড্রিয়ার একেবারে ভিতরে প্রবেশ করতে পারো। এখন এই যে অন্ত আবরণীটা আছে এই অন্ত আবরণীটা কিন্তু অনেক স্পেশাল। এবং তোমরা জানো যে আমাদের শ্বসনের কতগুলা ধাপ আছে, এই ধাপের মধ্যে শেষ দুইটা ধাপ মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো মনে রাখো ক্রেবস চক্র বা 3 নম্বর যে ধাপটা আছে সেটা অন্তঃপ্রকোষ্ঠে হয়, এইখানে হয় 3 নম্বর ধাপটা অন্তঃপ্রকোষ্ঠে, ঠিক আছে? এখানে হয় ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল অন্তঃপ্রকোষ্ঠে। এবং 4 নম্বর ধাপটা কিন্তু অন্ত আবরণীতে হয়। বোঝার চেষ্টা করবো, এখানে হয় হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কথা ক্লিয়ার? তাহলে দেখো দুইটা ধাপের মধ্যে ক্রেবস সাইকেল হচ্ছে কোথায়? ক্রেবস সাইকেল হচ্ছে একেবারে ভিতরে 3 নম্বরটা। আর 4 নম্বরটা ইটিএস, এটা হয় হচ্ছে অন্ত আবরণীতে, আবরণের মধ্যে কিন্তু এটা হচ্ছে। তো আবরণটা তার মানে বোঝা যাচ্ছে শুধুই যে আবৃত করে রাখে তা কিন্তু না, এখানে অনেক স্পেশাল মেশিন আছে, সেগুলোর কারণে কিন্তু ইটিএস নামক প্রসেসটাকে সে রান করতে পারে। তো আমরা এখন যেটা করব, মাইটোকন্ড্রিয়ার থেকে এই সামান্য একটু অন্ত আবরণীকে কেটে নেব এবং এটাকে আমরা বিশ্লেষণ করব। তাহলে এই ছবিটা মুছে ফেলে শুধুমাত্র অন্ত আবরণীর অংশবিশেষ নিয়ে একটা ছবি আঁকি। তাহলে দেখো
এই মনে করো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহি আবরণী, বহি আবরণীর ভিতরে এরকম আছে হচ্ছে অন্ত আবরণী। ঠিক আছে, বহি আবরণ, আচ্ছা বুঝে নাও, অন্ত আবরণ। এখন অন্ত আবরণীতে দুইটা স্পেশাল জিনিস থাকে। আচ্ছা আমি একেবারে স্ট্রেট করে দিই ব্যাপারটা, তাহলে আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। অনেকগুলো কোএনজাইম মিলেমিশে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গঠন করে, ইটিএস বলা হয় যেটাকে, ইটিএস বা ইটিসি বলতে পারো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই ইটিএস কি করে, কিভাবে কাজ করে, এটা অষ্টম বা নবম অধ্যায়ে আছে। এই অধ্যায়ে আমি জাস্ট একটু বেসিকটা দেই। ইটিএস যেটা করে, ইটিএস এটিপি তৈরি করে। ইটিএস কি করে বলতো, এডিপি থেকে এটিপি তৈরি করে, অর্থাৎ ইটিএস শক্তি উৎপন্ন করে। এবং এই শক্তি উৎপাদনের সময় সে কি করে দেখো, শক্তি উৎপাদনের সময় সে অনেকগুলো হাইড্রোজেন আয়নকে বাইরে ছুঁড়ে মারে। ব্যাপারটা দেখো, এই যে বাইরের যে প্রকোষ্ঠটা আছে, এ তৈরি করার সময় আনন্দে কি করে, কিছু প্রোটনকে বাইরে ছুঁড়ে মারে। ক্লিয়ার? প্রকোষ্ঠ কি করে বলতো, ভিতর থেকে বাইরে কিছু প্রোটন ছুঁড়ে মারে। এই কারণেই তোমরা দেখবা যে বহি প্রকোষ্ঠটা আছে, সেই বহি প্রকোষ্ঠে প্রচুর পরিমাণ প্রোটন থাকে বা হাইড্রোজেন আয়ন থাকে। ঠিক আছে, তো দেখো ইটিএস আনন্দে প্রোটনগুলোকে ছুঁড়ে বাইরে ফেলে দিছে। এখন এই ছুঁড়ে ফেলা প্রোটনগুলোকে ফিরিয়ে আনার জন্য আবার আরেকটা অর্গান আছে বা আরেকটা পোর্শন আছে, সেটাকে বলা হয় হচ্ছে অক্সিসোম। বোঝার চেষ্টা করো, এটাকে বলা হয় অক্সিসোম। তো অক্সিসোমের গঠনটা অনেকটা এরকম। অক্সিসোম দেখো, একটা এরকম একটা দানা আছে অক্সিসোমে, ঠিক আছে, গোলাকার, আর এর মাঝে একটা দেখো এরকম লম্বাকার একটা। এই হচ্ছে অক্সিসোমের গঠন। তো অক্সিজেনের গঠনকে বিশ্লেষণ করলে আমরা দুইটা জিনিস পাচ্ছি। একটা দেখো গোলাকার একটা জিনিস, তাই না, গোল একটা দানা, আরো গোল করে দেই, সুন্দর করে দেই, দেখো একটা গোল একটা দানা, আবার একটা ওয়ানের মতো দেখতে একটা দানা পাইছি, তাই না, দুইটা দানা পাইছি, একটা গোল দানা গোলাকার, আর একটা হচ্ছে ওয়ানের মতো দেখতে একটা দানা। তো এই গোলাকার দানাটাকে বলতে পারো F0 বা F0 দানা, আর ওয়ানের মতো দানাটাকে বলতে পারো F1 দানা। F0 পার্টিকেল, F1 পার্টিকেল। এখন এই F0 পার্টিকেল আর F1 পার্টিকেলকে একসাথে যদি তুমি করো, এই দুটোকে যদি তুমি যোগ করে দাও, ঠিক আছে, দেখো যোগ করলে তুমি যে স্ট্রাকচারটা পাচ্ছ সেটাকে বলা হয় হচ্ছে এটিপি সিনথেস। বা এটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে অক্সিসোম। এইটা আগে ডাকা হতো এই নামে, এখন ডাকা হয় না। তাহলে দেখো এই যে গোলাকার F0 দানা আর লম্বা F1 দানা, দুটো একত্রে অবস্থান করে তৈরি করছে এটিপি সিনথেস। এখন এটিপি সিনথেস জানি কি করে বলো, এটিপি সিনথেস ফেলে দেওয়া জিনিসটাকে আবার ফিরিয়ে আনে, তাই না। তো এটিপি সিনথেস দেখো কি করে, এই যে প্রোটনটা, এই প্রোটনটাকে আবার ফিরিয়ে ভিতরে নিয়ে আসে। আমি কি বুঝাতে পারছি? তাহলে দেখো এ কি করে, এ প্রোটনটাকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়, আবর্জনা মনে করে বাইরে ফেলে দেয়, মাঝখান দিয়ে এটিপি তৈরি করে। আবার দেখো এটিপি সিনথেস ও ফেলে দেওয়া জিনিসটাকে ভিতরে নিয়ে আসে। এখন তোমাদের মনে একটা ধারণা হইতে পারে যে এ কি করে, ফেলে দেওয়া জিনিস কুড়ায় নিয়ে আসে, এ কোনো কাজের না, এটিপি সিনথেস কোনো কাজের না। তোমাদের এই ধারণাটা কিন্তু ভুল। কারণ হচ্ছে কি, দেখো এটিপি সিনথেস নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটাও কিন্তু ইটিএস এর মতো এটিপি তৈরি করতে পারে। অর্থাৎ এও কিন্তু দেখো কি করে, এরকম এডিপি থেকে খুব সুন্দরভাবে এটিপি তৈরি করে ফেলে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? তাহলে দেখো দুইজনে এটিপি তৈরি করতেছে, দুইজনে একই কাজ করে, দুইটা ছাত্র আছে, দুইজনের রেজাল্ট ভালো। একজন কি করে, একজন জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলায় দেয়, আরেকজন পুরানো জিনিস টোকায় টোকায় এনে লেখাপড়া করে। মনে করো জাস্ট একটা সিনারিও, এই ঘটনাটাই কিন্তু এখানে ঘটতেছে। এও এটিপি তৈরি করে, ও এটিপি তৈরি করে, কিন্তু এর খুব দম্ভ, হ্যাঁ, এ প্রোটন ছুঁড়ে ছুঁড়ে ফেলায় দেয়, আর এ হচ্ছে খুব বিনয়ী, এটিপি সিনথেস, ও ওই ছুঁড়ে ফেলে দেওয়া প্রোটনগুলোকে ভিতরে নিয়ে আসে। কিন্তু আলটিমেট রেজাল্ট একই, এও এটিপি তৈরি করতেছে, ও দিন শেষে এটিপি তৈরি করতেছে। তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর বিস্তারিত ব্যাখ্যা আর কি। তোমরা বইয়ে আছে, তোমাদের বইয়ে তো একটু বোধহয় তোমাদের কনফিউজ করে ফেলে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার
কি বলে বিস্তারিত ব্যাখ্যা। আরো কিছু ব্যাপার আছে দেখো, মাইটোকন্ড্রিয়া যেমন মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আছে ভিতরে, মাইটোকন্ড্রিয়া নিজস্ব আরএনএ আছে, ইভেন মাইটোকন্ড্রিয়া নিজস্ব রাইবোসোম আছে, ওই সবগুলোই কিন্তু ভিতরে অবস্থান করতেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি তোমার এন্ডোসিম্বিয়েন্টের কথা বলছি আমি, অন্তঃমিথজীবী, যে মাইটোকন্ড্রিয়া যেহেতু কোষের ভিতরে অবস্থান করে তাই তাকে অন্তঃমিথজীবী বলা হয়। মিথজীবিতার চুক্তি আছে, জায়গা থাকতে জায়গা দেবো, তুমি আমাকে শক্তি দিবা। আর কোন টপিক, আর মাইটোকন্ড্রিয়ার কাজ যদি আমরা দেখি, আচ্ছা হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার কাজগুলো দেখাতে হবে। মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ শক্তি উৎপাদন করে, দ্বিতীয় কাজ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, এটা মনে রাখবা। পুংগ্যামিট স্ত্রীগ্যামিট গঠনে মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে। এরপর হচ্ছে বিভিন্ন রকম আয়ন সঞ্চয়ে সাহায্য করে। আরেকটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে, যেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। দেখো, মানুষ যেমন জন্ম হয় মৃত্যু হয়, কোষেরও তেমন জন্ম হয় মৃত্যু হয়। তো কোষের মৃত্যু দুই রকম আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, মারা যাওয়া, স্বাভাবিক মৃত্যু বলা হয়। আরেকটা আছে নেক্রোসিস, ওটা হচ্ছে সুইসাইড করে কোষ, বুঝতে পারছো, অস্বাভাবিক মৃত্যু। তো কোষের যে স্বাভাবিক মৃত্যুটা আছে অ্যাপোপ্টোসিস, এটা কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করে কোষ কখন মারা যাবে, যেহেতু ও শক্তি উৎপাদন করতেছে তাই মৃত্যু প্রক্রিয়ার সাথে ওর কিন্তু একটা কানেকশন আছে। এই হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়া, কলিকার আবিষ্কার করছে, কলিকাতা হারবাল, ঠিক আছে। আচ্ছা, এই তো মাইটোকন্ড্রিয়ার পরেই নাম আসে হচ্ছে প্লাস্টিডের। সিম্পার এটা আবিষ্কার করছেন। এবং প্লাস্টিড পাওয়া যায় হচ্ছে উদ্ভিদ কোষে, তাই না? তবে তোমরা জানলে খুশি হবা হয়তো যে কিছু কিছু প্রাণী কোষেও প্লাস্টিড পাওয়া গেছে রিসেন্টলি। সমুদ্রের তলদেশে কিছু কিছু প্রাণীর মধ্যে প্লাস্টিড পাওয়া গেছে। এর মধ্যে একটা প্রাণী হচ্ছে সি স্লাগ। এই জাতীয় প্রাণীতে, সি স্লাগ জাতীয় প্রাণীতে কিন্তু প্লাস্টিড পাওয়া গেছে। রঙিন রঙিন প্রাণী, এদের মধ্যে প্লাস্টিড পাওয়া গেছে। এই সম্পর্কে আমি আশা করি এটা ডিটেলস ভিডিও বানাবো, যে প্রাণী কোষে কিভাবে প্লাস্টিড চলে আসলো, হ্যাঁ, উদ্ভিদ কোষ থেকে প্রাণী কোষে কিভাবে প্লাস্টিড চলে আসলো। এখন আসো প্লাস্টিডের স্ট্রাকচারটা একটু দেখি। তো প্লাস্টিড তো একটা আবরণ বিশিষ্ট অঙ্গাণু, তাই না? এই হচ্ছে প্লাস্টিডের দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ। এখন দেখো, আমি বারবার একটা কথা বলছি না যে কোষের সকল অঙ্গাণুর আবরণটা ফসফোলিপিড দিয়ে তৈরি, একটা বাদে সেই একজন চলে আসছে, সে একজন হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের যে আবরণটা আছে এটা কিন্তু ফসফোলিপিড দিয়ে তৈরি না। আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমার গোলগি বডি, আমার লাইসোসোম, আমার পারক্সিসোম, গ্লাইঅক্সিসোম, আমার মাইটোকন্ড্রিয়া, ইভেন আমার নিউক্লিয়াস, সবার আবরণ তৈরি হয় ফসফোলিপিড দিয়ে। কিন্তু প্লাস্টিড এক্ষেত্রে ব্যতিক্রম। প্লাস্টিডের যে আবরণ আছে এটা তৈরি হয় হচ্ছে গ্লাইকোসাইল গ্লিসারাইড দিয়ে। গ্লাইকোসিল গ্লিসারাইড মানে একরকম লিপিড আর কি। আশা করি বুঝতে পারছি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে আনসার করতে পারবা নিচের কোনটির আবরণ ব্যতিক্রম ধর্মী, অথবা নিচের কোনটির আবরণ গ্লাইকোসাইল গ্লিসারাইড দিয়ে তৈরি। প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু অন্যগুলোর মতো নয়। এবং এই ব্যতিক্রম আসলে কিসের ইঙ্গিত বলতো? মনে হচ্ছে যে প্লাস্টিডের অন্য কোথাও কোনো লিঙ্ক আছে, তাই না? প্লাস্টিড বাইরের থেকে কোথাও থেকে আসছে। যাই হোক, তোমরা চিন্তা ভাবনা করে দেখো। আচ্ছা, এখন এই যে প্লাস্টিড আছে, প্লাস্টিডকে নর্মালি বলা হয় কোষের রান্নাঘর। এখন রান্না বান্না করার জন্য তো কি লাগবে? থালা বাটি লাগবে। তো প্লাস্টিডের ভিতরেও কিছু থালা আছে। এই থালাগুলোকে আমরা আদর করে ডাকি থাইলোকয়েড। থাইলোকয়েড। তো থালা বাসন তো একটার উপর একটা করে পাকঘরে সাজিয়ে রাখা হয়, দেখো। তো এখানেও একটার উপর একটা করে সাজিয়ে রাখা হয়েছে। তো এরকম থালাগুলোকে সাজালে যে গঠনটা পাওয়া যায়, হোল গঠনটাকে বলা হয় হচ্ছে গ্রানা। গ্রানা হচ্ছে বহুবচন, গ্রানাম হচ্ছে একবচন, ঠিক আছে। থাইলোকয়েডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গ্রানাম চাকতি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গ্রানাম বুঝলাম। তো এইরকম অনেকগুলা গ্রানাম কিন্তু একটা প্লাস্টিডের ভিতর থাকে। মনে করো এখানে আরেকটা গ্রানাম আঁকতেছি। প্রথমে থাইলোকয়েড গুলো এঁকে ফেলি।
থাইলোকয়েড। এখন এই হচ্ছে একটা থালার একটা সম্মেলন যেটাকে গ্রানাম, এই হচ্ছে আরেকটা গ্রানাম। এখন পাশাপাশি দুইটা গ্রানাম কিন্তু কানেক্টেড থাকে। দেখো এই গ্রানামটা এই গ্রানামের সাথে একটা নলের মাধ্যমে বা শাখার মাধ্যমে কানেক্টেড থাকে। তো যেই শাখাগুলো পাশাপাশি দুইটা গ্রানামকে কানেক্ট করে তাদেরকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। তো ল্যামেলি মানে তোমরা জানো শাখা প্রশাখা। স্ট্রোমা কোত্থেকে আসলো? ব্যাপারটা দেখো, আমরা আগেও বলছি যে এই যে প্লাস্টিড নিজের ভিতরের পরিবেশটাকে সাইটোপ্লাজম থেকে কিছুটা ভিন্ন করে রাখছে। দেখো সাইটোপ্লাজমে কিন্তু কি আছে? সাইটোসল আছে, তাই না? এর বাইরে কিন্তু কি আছে? সাইটোসল। সাইটোসলের পরিবেশ একরকম, কিন্তু আমার মানে প্লাস্টিডের ভিতরের যে পরিবেশটা, ওর যে ফ্লুইডটা, ওর যে সুইমিং পুলটা সাঁতার কাটার জন্য, সেটা কিন্তু অন্যরকম। সেটাকে আমরা বলতেছি স্ট্রোমা। এরকম ভিন্ন রকম স্ট্রোমা বা ম্যাট্রিক্স কিন্তু আমরা নিউক্লিয়াসেও দেখছিলাম, তোমরা জানো। তো যেহেতু এই শাখা প্রশাখাগুলা স্ট্রোমার ভিতরে অবস্থান করে, তাই এদেরকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এই হচ্ছে আমাদের প্লাস্টিডের মোটামুটি গঠন। এখন প্লাস্টিডের গঠনে আমরা জানি প্লাস্টিড কি করে? প্লাস্টিড খাদ্য তৈরি করে, তাই না? গ্লুকোজ তৈরি করে। এখন গ্লুকোজ তৈরি করার জন্য আমাদের কি দরকার? ক্লোরোফিল দরকার। ক্লোরোফিল দরকার। এই ক্লোরোফিলগুলো তো প্লাস্টিডেই অবস্থান করে, তাই না? তো প্রশ্ন হচ্ছে ক্লোরোফিল প্লাস্টিডের এক্স্যাক্ট কোন জায়গাটায় অবস্থান করে? অ্যান্সার হচ্ছে ক্লোরোফিল প্লাস্টিডে দেখো এই যে গ্রানামের যে মেমব্রেন আছে এখানে অবস্থান করে। বোঝার চেষ্টা করো, আমি একটু পরে আবার বড় ছবি এঁকে দেখাবো। তাহলে দেখো ক্লোরোফিল গ্রানাম চাকতির গ্রানামের যে মেমব্রেনটা আছে মেমব্রেনের ভিতরে অবস্থান করে। আবার দেখো শুধু ক্লোরোফিল হলেই চলবে না, আমাদের সালোক সংশ্লেষণের জন্য অনেকগুলো এনজাইম দরকার। তো প্রশ্ন করতে পারো এনজাইমগুলো কোথায় অবস্থান করে? এই এনজাইমগুলো কিন্তু সুন্দরভাবে স্ট্রোমায় অবস্থান করে এনজাইম। তাহলে এগুলো কিন্তু এমসিকিউ। ক্লোরোফিল কই থাকে? ছোট ক্লাসে জানছো ক্লোরোফিল প্লাস্টিডে থাকে, কিন্তু এখন কিন্তু তোমাদের আরো ডিটেলস জানতে হবে ক্লোরোফিল প্লাস্টিডের কোন জায়গায় থাকে। এমসিকিউ কিন্তু এখন আরো ডিপে হবে। আবার এনজাইম যেগুলো আছে, বিভিন্ন এনজাইমের নাম তোমরা শিখছো, সেই এনজাইমগুলো কিন্তু স্ট্রোমাতে ভাসতে থাকে। এখন আমরা যেটা করব এখন হচ্ছে একটা থাইলোকয়েড নিয়ে আমি একটু আলোচনা করব, অর্থাৎ একটা থাইলোকয়েডের গঠনটা কিরকম সেটা একটু দেখাবো। তো দেখো থাইলোকয়েড যদি দেখাই, একটা থাইলোকয়েড আঁকি বড় করে, এই মনে করো হচ্ছে একটা থাইলোকয়েড। এই থাইলোকয়েডে আসলে দেখো এরকম, কিন্তু এইটা হচ্ছে থাইলোকয়েডের কি বর্ডার বা প্রাচীর। এই হচ্ছে অভ্যন্তর, এইটা হচ্ছে কি থাইলোকয়েডের, বলো এটা হচ্ছে থাইলোকয়েডের, এইটুকু হচ্ছে থাইলোকয়েডের প্রাচীর। এখন এই থাইলোকয়েডের প্রাচীরে অবস্থান করে, দেখো থাইলোকয়েডের প্রাচীরে কতগুলো গঠন অবস্থান করে এরকম। এই গঠনগুলোকে বলা হয় কোয়ান্টোসোম। কোয়ান্টোসোম বা কোয়ান্টোসোমের আরেকটা নাম তোমরা জানবা, নবম অধ্যায়ে গেলে অনেক ইজি হবে তোমাদের কাছে, ফটোসিস্টেম। তাহলে দেখো এই যে থাইলোকয়েড আছে, একটা থাইলোকয়েডকে যদি আমি এখানে জুম করি, থাইলোকয়েডের আবরণগুলো দেখা যাবে। আর সেই আবরণের মধ্যে আছে হচ্ছে কোয়ান্টোসোম প্রথিত আছে। হ্যাঁ, এরকম অনেকগুলো কোয়ান্টোসোম প্রথিত থাকে এখানে। এই কোয়ান্টোসোমের ভিতরে যে স্পেস আছে, সেই স্পেসে আসলে আমাদের ক্লোরোফিলগুলা থাকে। এই হচ্ছে ক্লোরোফিল। তাহলে বলো, এখন থেকে যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে ক্লোরোফিল কোথায় থাকে, তোমরা বলবা ক্লোরোফিল প্লাস্টিডের না, আরো ডিটেলসে বলি, ক্লোরোফিল থাইলোকয়েডের প্রাচীরে কোয়ান্টোসোমের ভিতরে অবস্থান করে। দেখো ক্লোরোফিল কোথায় অবস্থান করে? এই যে থাইলোকয়েড এর প্রাচীরের কোয়ান্টোসোমের ভিতরে অবস্থান করে। ঠিক আছে, থাইলোকয়েডের প্রাচীরে কোয়ান্টোসোমের ভিতরে অবস্থান করে হচ্ছে প্লাস্টিড। থাইলোকয়েডের প্রাচীরে কোয়ান্টোসোমের ভিতরে আমাদের ক্লোরোফিল অবস্থান করে।
তাইলে এতটুকু আশা করি সবাই ক্লিয়ার, গঠনটা বুঝতে পারছো। এখন আমি এর প্রকারভেদে যাই, এর প্রকারভেদটা কিন্তু ইম্পর্টেন্ট। তো প্লাস্টিডকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আসতেছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিডও বলতে পারো তোমরা। দ্বিতীয়ত আসতেছে লিউকোপ্লাস্ট। তৃতীয়ত আসতেছে ক্রোমোপ্লাস্ট। এখন দেখো ক্লোরোপ্লাস্টের ব্যাপারটা কি। ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ। তো যেসব প্লাস্টিডের ভিতরে ক্লোরোফিল নামে পিগমেন্ট অবস্থান করে, ফিল বলতে দানা বোঝানো হয়েছে আর কি, তো ক্লোরোফিল মানে সবুজ দানা। তো যেসব প্লাস্টিডের কোয়ান্টোসোমে দেখলাম থাইলোকয়েডের প্রাচীরে কোয়ান্টোসোমের ভিতরে ক্লোরোফিল অবস্থান করে তাদেরকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। যাদের ভিতরে ক্রোমোফিল অবস্থান করে তাদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এখন এই ক্রোমোপ্লাস্ট অনেক রকম হতে পারে, যেমন দেখো একটা হতে পারে, দেখো ক্যারোটিন। ক্যারোটিন যেটা কমলা কালারের হয়। তো দেখো কতে কমলা কতে ক্যারোটিন। তোমরা আরো ভালোভাবে মনে রাখতে পারো এটা, যে ক্যারোটিন শব্দটা আসছে ক্যারট থেকে। আমরা জানি গাজর বা ক্যারট মাটির নিচে হয়, তারপর সে রঙিন, কারণ তার মাঝে আছে ক্রোমোপ্লাস্ট। তো ক্যারট থেকে ক্যারোটিন আসছে, ক্যারটের যে কালারটা অনেকটা কমলা সেটাই হচ্ছে ক্যারোটিনের কালার। এছাড়াও এখানে আছে হচ্ছে জ্যান্থোফিল। তো জ্যান্থোফিলের কালারটা অনেকে মনে রাখতে পারে এইভাবে, দেখো যে জ্যান্থোয়ে থটা হ আকারে আছে, জ্যান্থোয়ের ভিতরে থটা হয়ের মতো আছে, আর হতে হচ্ছে হলুদ, তাহলে জ্যান্থোফিল হলুদ কালার, ক্লোরোফিল সবুজ কালার, ক্যারোটিন কতে কমলা। এরপর আছে ফাইকোসায়ানিন। সায়ানিন মানে নীলাভ সবুজ, তাই না, এরকম ফাইকোএরিথ্রিন, আস্তে আস্তে এগুলো জানবা। তো এই হচ্ছে প্লাস্টিডের ক্লাসিফিকেশন। আর লিউকোপ্লাস্টে কোনো বর্ণকণিকা থাকে না, ঠিক আছে, এই কারণে ও হয় বর্ণহীন। এবং লিউকোপ্লাস্ট যেটা করে, ও খাদ্য সঞ্চয় করে। দেখো ক্লোরোপ্লাস্ট যেহেতু সবুজ, ও কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে, গ্লুকোজ তৈরি করতেছে ও। ক্রোমোপ্লাস্ট যেহেতু সবুজ না, অন্য কালারের, তাই ও সাধারণত খাদ্য তৈরি করে না। ক্রোমোপ্লাস্টে কিন্তু কখনো কখনো খাদ্য তৈরি করতে পারে, আসবো আস্তে আস্তে ডিটেলস যদি সময় পাই একদিন বলবো। তাহলে ক্রোমোপ্লাস্ট কি করে, ক্রোমোপ্লাস্ট উদ্ভিদকে রং বেরঙের সুন্দর করে তোলে। যে জবা ফুল, গোলাপ ফুল দেখছো না, কত সুন্দর দেখতে রং বেরঙের, এটা কিন্তু হয়েছে ক্রোমোপ্লাস্টের কারণে। এখন এই রং বেরঙের হওয়ার ফলে আবার কি হয়েছে, যে পতঙ্গগুলা আছে সেই পতঙ্গগুলা ফুলের প্রতি আকৃষ্ট হয়েছে, আকৃষ্ট হয়ে ফুলের উপরে এসে বসছে, এক ফুল থেকে আরেক ফুলে দৌড়াদৌড়ি করছে। এখন এক ফুল থেকে আরেক ফুলে দৌড়াদৌড়ি করার পর দেখে কি হয়েছে, ওই পতঙ্গগুলার গায়ে পায়ে পরাগরেণু লাগা থাকছিল, সেই পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে চলে গেছে। তো পরাগরেণুর এরকম স্থানান্তরকে আমরা বলি পরাগায়ন। তার মানে দেখো ক্রোমোপ্লাস্ট কিন্তু পরাগায়নে সাহায্য করে। লিউকোপ্লাস্ট যেহেতু খাদ্য তৈরি করতেছে না, তাই ও যেটা করে, ও খাদ্য সঞ্চয় করে। তো এটার ভিত্তিতে আবার তোমার 3 প্রকার আছে। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তো মনে রাখবা অ্যামাইলো শব্দের অর্থ হচ্ছে শর্করা। তো যেসব লিউকোপ্লাস্ট শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। যারা যারা প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট অথবা প্রোটিনোপ্লাস্ট, দুটো নামে কিন্তু আছে, ঠিক আছে, অ্যালিউরোপ্লাস্ট অথবা প্রোটিনোপ্লাস্ট। আরেকটা আছে দেখো, যারা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে বলা হয় ইলায়োপ্লাস্ট। চর্বি ইলায়ো, প্রোটিন অ্যালিউরো, শর্করা অ্যামাইলো। আশা করি এই 3টা মনে থাকবে যে কোন ধরনের লিউকোপ্লাস্ট কোন ধরনের খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, এখন দেখো এই ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এরা কিন্তু একটার একটাতে কনভার্সন হইতে পারে। যেমন আলোর অভাব যদি হয়, আলোর অভাব হলে দেখা যায় যে ক্লোরোপ্লাস্ট, মনে করো সবুজ ঘাসকে তুমি যদি ইট দিয়ে ঢেকে রাখো, লাইট বাধা দিচ্ছ লাইট আসতে, ঠিক আছে, তাহলে কি হবে বলতো, এই ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হবে। দেখবা কিছুদিন পর গিয়ে ঘাসগুলো অনেকটা সাদাটে হয়ে গেছে। তার মানে আসলে কি, ওই ঘাসের মধ্যে যে ক্লোরোপ্লাস্টগুলো ছিল সেগুলো এখন লিউকোপ্লাস্টে পরিণত হয়েছে।
তুমি ঘাসটা ইটটা তুলে অন্য জায়গায় রেখে দাও, আবার সূর্যের আলো এসে পড়ুক, দেখা যাবে সূর্যের আলো এসে যদি পড়ে কিছুদিন পর ওই সাদা ঘাসগুলো আবার সবুজ হতে শুরু করেছে। তার মানে যদি আলো দেয়া হয়, লাইট যদি দেয়া হয়, তাহলে কি লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। আর যদি লাইটকে সরিয়ে নেওয়া হয়, কোনো আলো নেই, সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে কনভার্ট হয়ে যায়। এই একই রকম ঘটনা ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্টের মধ্যেও ঘটতে পারে। যদি লিউকোপ্লাস্টে আলো না দেয়া হয়, দেখা যাবে যদি ক্রোমোপ্লাস্টে আলো না দেয়া হয়, মনে করো একটা রঙিন একটা পাতা ঢেকে রাখলা অনেকদিন, গাছের পাতার মধ্যে ঢেকে রাখলা, দেখা যাবে পাতাটা সাদা সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওর যে কালার, ওই কালারটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে ক্রোমোপ্লাস্টটা ওর ভিতরে ছিল, সেই ক্রোমোপ্লাস্টটা আলো না পাইতে পাইতে আস্তে আস্তে লিউকোপ্লাস্টে কনভার্ট হচ্ছে। এখন তুমি যদি আবার লিউকোপ্লাস্টকে কি করো, আলোর সঞ্চার করো, সে কিন্তু ওর কেমিক্যাল স্ট্রাকচার বা কেমিক্যাল গঠনের উপর নির্ভর করে ক্রোমোপ্লাস্টেও পরিণত হতে পারে। এই কনভার্সনটুকু আমরা আশা করি বুঝছি। এখন দেখো, ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্টের মধ্যেও কনভার্সন বাকি আছে। হ্যাঁ, এই কনভার্সনটাও হওয়া সম্ভব। মনে করো একটা কাঁচা আম কি কালারের হয়? সবুজ কালারের, কারণ ওর মধ্যে আছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরো মানে সবুজ, তাই ও সবুজ হয়। এখন আম যখন পাকতে থাকে তখন আমের ভিতর অনেক অনেক রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এর মধ্যে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া করে কি, এই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা চেঞ্জ করে ক্রোমোপ্লাস্টে পরিণত করে, বিভিন্ন রকম রিয়াকশন। সার্টেন রিয়াকশনের ফলে কি হয় দেখো, ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা মডিফাই হতে হতে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। এই কারণেই দেখা যায় আম যখন পাকে সবুজ থেকে হলুদ হচ্ছে বা সবুজ থেকে লাল হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তোমরা হয়তো ভাবতে পারো ক্লোরোপ্লাস্টকে ক্রোমোপ্লাস্ট করছি, তাহলে এর অপোজিটটাও হবে, কিন্তু না বাবুরা, এই অপোজিটটা সম্ভব না। অর্থাৎ ক্রোমোপ্লাস্ট কখনোই ক্লোরোপ্লাস্টে পরিণত হয় না। কখনো এমন আমি দেখি নাই যে একটা ফল কাঁচা অবস্থায় হলুদ, পাকলে আর সেটা আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, এরকম কখনো দেখছো তোমরা? দেখো নাই। কারণ ক্রোমোপ্লাস্ট অর্থাৎ রঙিন পিগমেন্টগুলা কখনোই ব্যাক করে সবুজ হয়ে যেতে পারে না, কিন্তু সবুজগুলা কিন্তু কেমিক্যাল মডিফিকেশনের ফলে রঙিন হয়ে যেতে পারে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই ব্যাক কনভার্সনটা কিন্তু সম্ভব না। আমি ক্রস দেখাই দিছি। আশা করি সবার কাছে প্লাস্টিডের ব্যাপারগুলো ক্লিয়ার। তো দেখি বইয়ে আরো কিছু আছে কিনা প্লাস্টিড। আচ্ছা, বিভিন্ন স্ট্রাকচারের প্লাস্টিড আছে, যেমন প্রথমে বলছে পেয়ালাকৃতি, ক্ল্যামাইডোমোনাস। তো দেখো, সিতে ক্ল্যামাইডোমোনাস, সিতে আবার কাপ, তাই না? সিতে হচ্ছে কাপ, আর কাপকে তো প্রকৃত বাংলায় পেয়ালা বলা হয়, এই কারণেই হয়তো ক্ল্যামাইডোমোনাসের আছে পেয়ালাকৃতির। তারপর দেখো জাইগনেমার আছে হচ্ছে তারকাকৃতির। তো জেডকে একটু পেঁচায় ঘুরাই দিলে কিন্তু এরকম তারকা সৃষ্টি হয়ে যায়, তাই না? দেখো তারকার মতো হয়। এইভাবে মনে রাখতে পারো। এটা জাস্ট আমি কিভাবে বুঝাইলাম সেটা কিন্তু তোমার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি একটা সুন্দর এক্সাম্পল দেই বা একটা খারাপ এক্সাম্পল দেই, তোমার কিন্তু মনে থাকবে ব্যাপারটা, এটাই হচ্ছে ব্যাপার। জেড দিয়ে কিন্তু পুরোপুরি তাড়াতাড়ি করা সম্ভব না, তাই না? তারপর আমি বললাম, এই যেটা নিয়ে আলাপ আলোচনা করতেছি, এর মাধ্যমেই দেখবা তোমার যে ঘটনাটা মনে থাকবে। তুমি একজনের কাছে বদনাম করবা যে ভাইয়া উল্টাপাল্টা কিভাবে কিভাবে বুঝায়, কিন্তু ঘটনা হচ্ছে আমার কাছে সেটা কোনো ব্যাপার না, আমি সেটাতেই খুশি। ব্যাপারটা হচ্ছে তোমার মনে থাকতেছে যে জাইগনেমা হচ্ছে তারকাকৃতির, এটাই কিন্তু লাভ। তোমাকে কিন্তু তুমি আমার বদনাম করো সুনাম করো ব্যাপার না, তোমার মাঝখান দিয়ে তোমার লাভ হচ্ছে, এটাই কিন্তু আমি খুশি। ক্লিয়ার? আচ্ছা, এরকম দেখো ওইডোগোনিয়ামে আছে জালিকাকার। তো এই যে একটা ও, এটাকে তুমি জাল আকার করে দিতে পারো এরকম, ঠিক আছে? জাল করে দিলাম। তারপরে স্পাইরোগাইরা সর্পিল আকার, সর্পিল স দন্তের স, দেখো একই রকম না? সর্পিল আকার মানে বুঝতেছো, এস এস জিনিসটা অনেকটা সাপের মতো সর্পিল আকার, যাই হোক বুঝানো আর কি। তাহলে স্পাইরোগাইরা হবে সর্পিল আকার। ইলোথ্রিক্স হচ্ছে ফিতা বা আংটি বা বেল্ট আকৃতির। হ্যাঁ, এগুলো তোমরা মনে রাখতে পারো বা মনে রাখতে হবে, তোমাদের এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, তো এই হচ্ছে ক্লোরোপ্লাস্টের মোটামুটি ব্যাপার স্যাপার গেল। আরো যদি বলতে চাই যে ওটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, এটা আমি প্রথমেই বলছি, আলোচনা করছি যে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলোকে নিউক্লিয়াসের কোনো প্রভাব ছাড়াই মাতৃকোষ থেকে অপত্য কোষে ট্রান্সমিট করে কে? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে আমাদের এই প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু আমাদের নাই, দুর্ভাগ্য, তাই না? তোমার আমার কিন্তু কারো প্লাস্টিড নাই, উদ্ভিদের আছে। এবং এই প্লাস্টিড আছে বলেই তারা আমাদেরকে খাদ্য দান করে যাচ্ছে যুগ যুগ ধরে।
আচ্ছা, প্লাস্টিডের পর যে অর্গানটা আসবে সেটা হচ্ছে এখন সেন্ট্রিওল বা সেন্ট্রাসোম লিখি, ঠিক আছে, সেন্ট্রাসোম। তো সেন্ট্রাসোমটা বোধহয় আমি প্রথম ক্লাসেই অনেক ডিটেলস বলে ফেলছি, তারপর আরেকবার একটু বলি যে সেন্ট্রাসোমে হয় কি, দেখো ক্রিকেটীয় কায়দায় এটা শিখাইছি আমি, যে এরকম কিছু নল থাকে, এই নলগুলোকে বলতে পারি আমরা স্টাম্প, কিন্তু এইখানকার ভাষায় বলা হয় উপনালিকা। উপনালিকা বুঝানো, এরকম 3টা উপনালিকা মিলে তৈরি হয় একটা অনুনালিকা। অর্থাৎ 3টা স্টাম্প মিলে যেমন একটা উইকেট তৈরি হয়, ঠিক তেমনি 3টা উপনালিকা মিলে একটা অনুনালিকা তৈরি হয়, তাহলে এটা হচ্ছে একটা অনুনালিকা। এরকম 9টা উইকেট, আমি 5টা আঁকছি, 9টা হবে, হ্যাঁ, 9টা উইকেট পাশাপাশি অবস্থান করে এরকম, এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে সেন্ট্রিওল। তো আমি ছোট করে দেখাই দিই, আমি যেটা আগেই বলছি একবার। এই মনে করো হচ্ছে একটা সেন্ট্রিওল, সেন্ট্রিওলকে ভাঙলে কি পাবা, 9টা উইকেট পাবা। 9টা উইকেটে আবার কি আছে, 27টা স্টাম্প আছে। তো উইকেট মানে কি, অনুনালিকা, স্টাম্প মানে কি, উপনালিকা। তাহলে এই হচ্ছে একটা সেন্ট্রিওল, এর পাশে আরেকটা সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটার কোনো আবরণ নাই, কিন্তু আবরণ না থাকা সত্ত্বেও কেমনে কেমনে নিজের জন্য একটা আলাদা পরিবেশ সৃষ্টি করছে। আশেপাশে আছে সাইটোসল, ওর আশেপাশে আছে হচ্ছে, দেখো এখানে আছে সাইটোসল, কিন্তু ও যে এলাকাটা অবস্থান করতেছে ওইখানে আছে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার, তাইলে এই যে দুইটা সেন্ট্রিওল আর ওদের পাশে অবস্থানকারী সেন্ট্রোস্ফিয়ার, সবগুলাকে একত্রে বলা হয় সেন্ট্রাসোম। সেন্ট্রাসোমকে অনেক সময় ডিপ্লোসোমও বলা হয়। কারণ হচ্ছে, দেখো কি কারণ হচ্ছে, দুইটা সেন্ট্রিওল এর ভিতর অবস্থান করে, ডিপ্লো মানে বুঝছো 2। এখন সেন্ট্রাসোম বা সেন্ট্রিওলের উপস্থিতি কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ সব কোষে এদেরকে পাওয়া যায় না। তো আমাদেরকে এখানে কোন কোন কোষে সেন্ট্রাসোম পাওয়া যায় না সেটাই শিখতে হবে। এটা মনে রাখতে পারো তোমরা এইভাবে, প্যাডি, প্যাডি দিয়ে মনে রাখতে পারো। এখানে পিতে হচ্ছে প্রোক্যারিওট, প্রোক্যারিওট বলতে সকল সায়ানোব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া, তাদেরকে প্রোক্যারিওট বলা হয়। প্রোক্যারিওটে কিন্তু কোনো সেন্ট্রাসোম নাই। এতে হচ্ছে অ্যানজিওস্পার্ম, অ্যানজিওস্পার্ম, বা এটা বাংলায় সহজেই বলো, এতে আবৃত বীজি। এতে হচ্ছে কি, আবৃত বীজি। অর্থাৎ এই যে আবৃত বীজি উদ্ভিদগুলো আছে, আম, জাম, ধান, কাঁঠাল, গম, এদের কিন্তু সেন্ট্রাসোম নেই। দিতে হচ্ছে ডায়াটম, ডায়াটমের সেন্ট্রাসোম নেই। আর ওয়াইতে হচ্ছে ইস্ট, ইস, আমার যদি সেন্ট্রাসোম থাকতো, ইস্ট এভাবে বলে, হ্যাঁ, ইস, আমার যদি সেন্ট্রাসোম থাকতো, তার মানে তার সেন্ট্রাসোম নেই, ইস্টের সেন্ট্রাসোম নেই। তো এই 4 ধরনের জীবের সেন্ট্রাসোম থাকে না। এর বাইরে যারা আছে, যেমন আমরা মানুষ কিন্তু এর বাইরে অবস্থান করতেছি, তার মানে মানুষের সেন্ট্রাসোম আছে। আবার নগ্নবীজী যে উদ্ভিদগুলো আছে, সাইকাস, পাইনাস, নিটাম, তাদেরও কিন্তু দেখো, তারা যেহেতু এই ক্লাসিফিকেশনে পড়ে নাই, তাই তাদেরও সেন্ট্রাসোম পাওয়া যায়। এখন এই সেন্ট্রাসোমের কাজ কি, সেন্ট্রাসোম কোষ বিভাজনে সাহায্য করে, স্পিন্ডল যন্ত্র তৈরি করে। তো স্পিন্ডল যন্ত্র মানুষেরও তৈরি হয়, আবার আম গাছেও কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তো মানুষের স্পিন্ডল যন্ত্র কে তৈরি করে বলতো, মানুষের স্পিন্ডল যন্ত্র তৈরি করে সেন্ট্রাসোম। মানুষের স্পিন্ডল যন্ত্র তৈরি করে কে, সেন্ট্রাসোম। আম গাছে তো সেন্ট্রাসোম নাই, তাহলে আম গাছের স্পিন্ডল যন্ত্র কে তৈরি করে, আম গাছের স্পিন্ডল যন্ত্র তৈরি করে হচ্ছে মাইক্রোটিবিউলস, মাইক্রোটিবিউলস, ঠিক আছে। সেন্ট্রাসোমের কাজটা কে করে দেয়, মাইক্রোটিবিউলস করে দেয়। সত্যি কথা বলতে কি, সেন্ট্রাসোমও কিন্তু মাইক্রোটিবিউলসের মতো জিনিস দিয়েই গঠিত। তো এদের গঠন উপাদান যেহেতু একরকম, এরা একই রকম কাজ করতে পারে, তাই না। মোবাইল দিয়ে যে কাজ করা যায় ওটা কম্পিউটার দিয়েও করা যায়। তো ব্যাপারটা বুঝছো তো, একই রকম, যেহেতু তারা সিলিকন চিপ দিয়ে তৈরি, মানে একই রকম তাদের স্ট্রাকচারটা। তো মানুষের স্পিন্ডল যন্ত্র সেন্ট্রাসোম তৈরি করে, কিন্তু আম গাছ তার স্পিন্ডল যন্ত্র তৈরি করে মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস সম্পর্কে আমরা সামনেই জানতে পারবো। আচ্ছা, এখন সেন্ট্রাসোম তো তোমরা জানলা, আরেকটা ব্যাপার বলছি, সেন্ট্রাসোমের নিজস্ব ডিএনএ আছে বলে রিসেন্টলি আবিষ্কৃত হয়েছে, এবং এই ডিএনএর বদৌলতে সে স্ববিভাজনক্ষম, নিজে নিজেই বিভাজন করতে পারে।
আর যদি বলি বুঝলাই কোষ বিভাজনে সাহায্য করে স্পিন্ডল তৈরির মাধ্যমে। আরেকটা হচ্ছে শুক্রাণু লেজ তৈরি করে। একটু আগে মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় পড়ছি না শুক্রাণুর এই যে লেজটা, এত সুন্দর লেজটা নাড়াতে পারে, দোলাতে পারে, সাঁতার কাটতে পারে, এর কারণ হচ্ছে এটা সেন্ট্রাজোম থেকে সৃষ্ট হয়। বুঝছো, সেন্ট্রাসোম মাইক্রোটিবিউলস এগুলো মোটামুটি একই রকম, এবং লেজের কাজ কিন্তু অনেকটা মাইক্রোটিবিউলসের কাজের মতো, সাঁতার কাটা বা কাতারা মানে ইলাস্টিসিটি আসা। এই ইলাস্টিসিটি কিন্তু কে আনতে দিতে পারে? সেন্ট্রাসোম। তাহলে মনে রাখবা যে শুক্রাণুর লেজ তৈরি করে সেন্ট্রাসোম, আর শুক্রাণুর যে অ্যাক্রোসোম আছে এটা তৈরি করে গোলগি বডি। মনে রাখবা, এটা কিন্তু গোলমাল হয়ে যায়। গোলগি বডি অ্যাক্রোসোম তৈরি করে, আর লেজ তৈরি করে সেন্ট্রাসোম। এদের সাহায্য নিয়ে আমাদের শুক্রাণু চলাফেরা করে, বেঁচে থাকে। আচ্ছা, এরপর আমি যে সেন্ট্রাসোম আশা করি বুঝতে পারছি, আর তেমন কিছু নাই। তো এরপর আস্তে আস্তে হচ্ছে কোষীয় কঙ্কাল। দেখো কোষের যে স্ট্রাকচারটা, কোষ যে চুপসে যাচ্ছে না বা ধসে পড়তেছে না। একটা বাড়ি ধসে পড়ে না, কারণ কি? বাড়ির মধ্যে রড আছে, তাই না? রড পিলার আছে, এই কারণে বাড়ি ধসে পড়ে না। তেমনি কোষও কিন্তু ধসে পড়তেছে না বা চুপসে যাচ্ছে না, কারণ কোষের মধ্যে একটা কঙ্কাল আছে, একটা স্কেলেটন আছে। সেই স্কেলেটনকে বলা হয় সাইটোস্কেলেটন। কি বলে বলো বাবুরা? সাইটোস্কেলেটন। সাইটো মানে সেল, স্কেলেটন মানে কঙ্কাল, কোষীয় কঙ্কাল। এখন এই কোষীয় কঙ্কাল তিনটা জিনিস দিয়ে গঠিত মূলত। একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তৃতীয়ত হচ্ছে মাইক্রোটিবিউলস। তো এদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে আসলে এদের সাইজের উপর নির্ভর করে। যারা সাইজে বড় তাদেরকে বলা হচ্ছে মাইক্রোটিবিউলস, যারা সাইজে ছোট তাদেরকে বলা হচ্ছে, মানে সাইজের উপর ভিত্তি করে আর কি বলা হচ্ছে, যারা মাঝামাঝি তাদেরকে বলা হয়েছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর যারা সাইজে বড় তাদেরকে বলা হয়েছে মাইক্রোটিবিউলস, যারা সাইজে ছোট তাদেরকে বলা হয়েছে মাইক্রোফিলামেন্ট। তার মানে এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে লার্জ, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। নাম শুনেই বুঝতেছো। তো এগুলো কি করে? বিভিন্ন রকম গঠন সৃষ্টি করে কোষকে। এদের গঠনগুলো খুব সুন্দর, পুতির মালার মতো অনেকটা। পুতির মালাগুলো একটা 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 করে দিয়ে কি করা হয়? মালা তৈরি করা হয়। এখন আমরা যদি কি করি, এরকম মালাগুলা ছিঁড়ে ফেলি, মালা তো গোল, মালা ছিঁড়ে মনে করো মালা স্ট্রেট করে ফেললাম। এবার এরকম কয়েকটা মালা বানাইলাম আমরা, হ্যাঁ, বানায় ওগুলো যদি একটার উপর একটা দিয়ে পেঁচাইতে থাকি তাহলে কিন্তু এরকম গঠন সৃষ্টি হয়। যেমন তোমাদের বইয়ে বলা আছে, এই যে মাইক্রোটিবিউলস এর কথা বলছি, মাইক্রোটিবিউলস কিন্তু এরকম 13টা প্রোটোটিবিউলস দিয়ে তৈরি হয়। তার মানে দেখো এরকম 13টা তোমাকে দরকার হবে, 13টা স্ট্রাকচার পুতির মালার দরকার হবে। সেই 13টা পুতির মালাকে এভাবে পেঁচাতে হবে। তোমরা ডিএনএ এর প্যাচ তো দেখছো, তাই না? ডিএনএ যেভাবে পেঁচায়, সেরকম ডিএনএ তো কয়টা জিনিস পেঁচায় থাকে বলো? 2টা। আর মাইক্রোটিবিউলসে এরকম 13টা জিনিসকে একটার উপর একটা পেঁচাতে হবে। তো এই যে আনলাকি 13, এটা মনে রাখতে হবে মাইক্রোটিবিউলসের সাথে। আর মাইক্রোটিবিউলসে তেমন কিছু নাই, বিভিন্ন ফিলামেন্ট দিয়ে তৈরি। এইটা আসলে একটু হাইয়ার টপিক মাইক্রোফিলামেন্টটা, এটা তোমাদের সিলেবাসে খুব একটা নাই। তারপরও তোমাদের যদি এগুলো বোঝার ইচ্ছা থাকে, আমার মনে হয় এটুকুই যথেষ্ট জানাটা। বেশি জানতে গেলে আবার ইম্পর্টেন্ট জিনিসগুলো ভুলে যাবা, বইয়ে তেমন কিছু নাই। তো যদি তোমাদের ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করবা অবশ্যই, আমি আশা করি এটার উপর আলাদা একটা ভিডিও বানাবো যাতে তোমাদের বেসিক আরো স্ট্রং হয়। তাহলে কোষীয় কঙ্কাল আশা করি বুঝতে পারছি। আর এই তো মাইক্রোফিলামেন্টের কাজ তো শিখাই আনছি, যে মাইক্রোফিলামেন্ট সেন্ট্রাসোমের কাজটা করে দেয় উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, এবার শেষে আসো আর দুইটা জিনিস নিয়ে আলোচনা করি। আচ্ছা, পড়ানোর সময় বলছিলাম যে লাইসোসোমের 2টা ভাই আছে, খেয়াল হইতেছে গল্পটা? লাইসোসোমের 2টা ভাই, সেই দুই ভাইয়ের নাম হচ্ছে পারঅক্সিসোম, আরেক ভাইয়ের নাম হচ্ছে গ্লাইওক্সিজোম। এখন পারঅক্সিজম আর গ্লাইওক্সিজমকে আমি আদর করে জিম ট্রেইনার নামে ডাকি। জিম ট্রেইনার,
তোমরা অনেকে হয়তো জিমে যাও, জিমে গিয়ে শরীর চর্চা করো, বিভিন্ন রকম ব্যায়াম করো, এবং তোমাদেরকে এই শরীর চর্চাগুলোতে সাহায্য করে জিমের ট্রেনাররা। তো জিমের ট্রেনাররা আসলে তোমাদের কি করতেছে বলতো, তোমাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়ার ফলে তোমরা চর্চা করে তোমাদের যে ভুঁড়ি আছে, যে চর্বি আছে, সেটাকে কমিয়ে আনতে পারতেছো। তার মানে জিমে বিভিন্ন রকম ট্রেনিং করার ফলে, বিভিন্ন কাজ করার ফলে তোমাদের চর্বিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, চর্বিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তেমনি দেখো, আমাদের কোষের মধ্যে যে চর্বিগুলো আছে, অপ্রয়োজনীয় অতিরিক্ত চর্বি, সেই চর্বিগুলোকে ধ্বংস করে অন্য কিছুতে কনভার্ট করা পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজমের কাজ। অর্থাৎ এরা কি করে, এরা চর্বি ডিস্ট্রয় করে। যেমন জিমে গেলে তোমার চর্বি ডিস্ট্রয় হয় জিম ট্রেনারের সাহায্যে, তেমনি আমাদের কোষও দুইটা জিম ট্রেনার রেখে দিছে, পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজম। এরা আমাদের যে ফ্যাটগুলো আছে, অতিরিক্ত ফ্যাট, সেগুলোকে অন্য কোনো কাজে লাগায়। আচ্ছা, এখন দেখো পারঅক্সিজমে দেখি। পারঅক্সিজম প্রাণী উদ্ভিদ সব ধরনেরই পাওয়া যায়, প্রাণীতে বেশি থাকে। পারঅক্সিজম প্রাণীতে, পথে পারঅক্সিজম, পথে প্রাণী। আর গ্লাইঅক্সিজম উদ্ভিদে বেশি থাকে। তাহলে তো পারঅক্সিজমে দেখো ব্যাপারটা কি, দেখো পার আছে সামনে, তো এই পার আসছে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে। তোমরা হাইড্রোজেন পারঅক্সাইডের নাম শুনছো। এখন এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা কিন্তু একটা বিষাক্ত পদার্থ হিসেবে কাজ করতে পারে আমাদের কোষের জন্য। বিভিন্ন রকম ফ্রি রেডিক্যাল তৈরি করে কোষের 12টা বাধা দিতে পারে, হ্যাঁ, একেবারে ডিস্ট্রাকটিভ রিয়াকশন শুরু করে দিতে পারে। তো এই যে পারঅক্সিজমটা আছে, পারঅক্সিজম করে কি, এই পারঅক্সাইডকে ডিগ্রেড করে ফেলে। অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো, এটাকে যদি ভাঙা হয় তাহলে কি আসবে, এরকম, তাই না? অর্থাৎ অক্সিজেন এবং পানি তৈরি হবে। এখন এই যে পারঅক্সিজমকে ভাঙার জন্য একটা এনজাইমের দরকার হয়, সেই এনজাইমটা হচ্ছে ক্যাটালেজ। সেই এনজাইমটা হচ্ছে কি, ক্যাটালেজ। তো ক্যাটালেজ এনজাইমটা কিন্তু পারঅক্সিজমের ভিতরে থাকে। এই মনে করো পারঅক্সিজম, পারঅক্সিজমও কিন্তু আবরণ বিশিষ্ট। লাইসোসোমের ভাই, লাইসোসোমের আবরণ ছিল না, এরও থাকবে, আবরণ বিশিষ্ট, এবং এই আবরণের ভিতরে ক্যাটালেজ নামক এনজাইম ধারণ করে। এছাড়াও আরো কিছু এনজাইম আছে। তো ক্যাটালাইজ এনজাইম কি করতেছে দেখো, এই যে পারঅক্সাইড আছে এটাকে ভেঙে আমাদের জন্য দরকারি পানি এবং অক্সিজেনে রূপান্তরিত করতেছে। তো কেন আমি ভাই বলছি বুঝতে পারছো? লাইসোসোমের গঠনটা অনেকটা এরকম ছিল না, একটা থলে, থলের ভিতরে কিছু এনজাইম আছে। পারঅক্সিজমও দেখো একই রকম, তবে কাজটা ভিন্ন আর কি দুজনের। ও এক কাজ করে, ও কোষের বিভিন্ন অঙ্গাণু ভাঙাচুরা করে, ভাঙচুর করে। আর এ কি করে, এ ফ্যাট ভাঙে, হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, এই যে ফ্যাটের ভাঙন প্রক্রিয়া, ফ্যাট ভাঙাটা আমাদের পিত্তরস তৈরিতে সাহায্য করে। পিত্তরস তোমরা জানো হয়তো, যারা পড়ছো 9, 10-এ পড়ে আসছো। পিত্তরস কি করে, পিত্তরস আমাদের কোথা থেকে তৈরি হয়? পিত্তরস, এটা অনেকের ভুল করে ফেলো, পিত্তরস তৈরি হয় যকৃত থেকে। যকৃত কি করে, পিত্তরস তৈরি করে। তোমাদের অনেকের ধারণা বা ভুলে যাও আর কি, বইয়েতে ক্লিয়ারলি লেখা আছে পিত্তরস পিত্তথলিতে তৈরি হয়। তো তোমরা যদি বলো পিত্তরস পিত্তথলিতে তৈরি হয়, তাহলে আমি বলবো বাসগুলা বাস স্ট্যান্ডে তৈরি হয়। বাস কি বাস স্ট্যান্ডে তৈরি হয় না, বাসের ফ্যাক্টরিতে তৈরি হয়, নরওয়ে সুইডেনে আছে অনেক। তৈরি হওয়ার পর সেটা আমাদের চলাফেরার সময় বাস স্ট্যান্ডে এসে জমা হয়ে থাকে। তেমনি পিত্তরস, পিত্তরস এটা কিন্তু তৈরি হয় যকৃতে। তৈরি হওয়ার পর আমাদের এখানে যে সুন্দর পিত্তথলিটা আছে, সেটার মধ্যে পিত্তরসটা জমা হয়ে থাকে। তার মানে পিত্তরস জমা হয় কোথায়? পিত্তরস জমা হয় পিত্তথলিতে, কিন্তু তৈরি হয় যকৃতে। এখন দেখো, এই পিত্তরস তৈরির জন্য আমাদের ফ্যাট ভাঙতে হয়। ফ্যাট ভেঙে ভেঙে কিন্তু কি হয়, আস্তে আস্তে পিত্তরস তৈরি হয়। এখন আমি তো পড়ায় আসলাম তোমাদের যে ফ্যাটকে ভাঙে আমাদের, বলো ফ্যাটকে ভাঙে, ফ্যাট ভাঙে আমাদের পারঅক্সিজম। জিম ট্রেনার যেমন আমাদের ফ্যাট ভেঙে দেয়, তেমনি আমাদের কোষের ফ্যাট ভেঙে দেয় পারঅক্সিজম। তো যদি কোনো কারণে পারঅক্সিজম ঠিকমতো কাজ না করে, ডিসফাংশনাল হয়ে পড়ে, তাহলে দেখো তো কি হবে, ফ্যাট ভাঙবে না, ফ্যাটের ভাঙাভাঙি বন্ধ, ফ্যাট ভাঙতে বাধার সম্মুখীন হবে। ফ্যাট যদি ঠিকমতো না ভাঙে, তাহলে আমাদের পিত্তরস ঠিকমতো তৈরি হবে না। আর পিত্তরস যদি ঠিকমতো তৈরি না হয়, তাহলে আমরা খাবার ঠিকমতো হজম করতে পারবো না। তাহলে দেখো, এই যে পারঅক্সিজমের কথা বলা আছে, সেটা দেখো আমাদের হজমের সাথে কিভাবে সংযুক্ত। মেডিকেল সায়েন্স কিন্তু অনেক ভাস্ট, বুঝছো, একটার সাথে একটা ইন্টারলিঙ্কড।
দেখো পারক্সিজম তোমরা হয়তো গুরুত্ব দিয়ে পড়োই না, বইয়ের শেষ দিকে আছে। তো এইটাই যদি কোনো প্রবলেম থাকে, তোমার ফ্যাট ভাঙবে না। ফ্যাট না ভাঙলে তোমার পিত্তরস তৈরি হবে না, আর পিত্তরস তৈরি না হলে তুমি খাবার হজম করতে পারবে না। তাহলে দেখো ছোট্ট একটা জিনিস পারক্সিজম কত ইম্পর্টেন্ট, আমরা হয়তো অবহেলা করে এটাকে পড়ি না অনেকে, কিন্তু দেখো এটা তোমার পিত্তরস তৈরি করে দিচ্ছে, না হলে কিন্তু তুমি হজম করতে পারবা না। আবার একটা ব্যাপার দেখো, পিত্তরস কোথায় তৈরি হয় বলো? যকৃতে তৈরি হয়। এখন পিত্তরস তৈরি করতে যকৃতের কি দরকার? ফ্যাট ভাঙা দরকার, আর ফ্যাট ভাঙার অস্ত্র হচ্ছে পারক্সিজম। এই জন্য দেখা যায় যে যকৃতে প্রচুর পরিমাণে পারক্সিজম আছে। তোমাদের বইয়ে হয়তো লেখা আছে, এটা সম্ভবত লেখা আছে, তোমরা দেখে নিতে পারো যে যকৃতে প্রচুর পরিমাণ পারক্সিজম থাকে। কারণ কি? পারক্সিজম ফ্যাট ভাঙে, আর ফ্যাট ভেঙে পিত্তরস তৈরি হয়। এ কারণেই যকৃতে কি করে? অনেকগুলো পারক্সিজম নিজের ভিতরে রেখে দেয়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো হচ্ছে ওদের আরেক ভাই গ্লাইঅক্সিজম। গ্লাই শুনেই বুঝতে পারতেছো এটা কার্বোহাইড্রেটের সাথে কোনো একটা সম্পর্ক আছে। তো তোমরা উদ্ভিদের তো চিনোই, তোমরা উদ্ভিদের বীজ ব্যাপারে জানো, এবং বীজের অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ বৃদ্ধি পেয়ে সেখান থেকে আস্তে আস্তে গাছ তৈরি হয়, সেটাও তোমরা জানো। এখন বৃদ্ধির জন্য পুষ্টির দরকার, আর পুষ্টির সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট, তাই না? কার্বোহাইড্রেট। এখন দেখো কিছু কিছু উদ্ভিদ আছে যাদের বীজে কার্বোহাইড্রেট কম থাকে, যাদের বীজে কার্বোহাইড্রেট কম থাকে। এখন তাহলে দেখো তো, কার্বোহাইড্রেট কম থাকা সত্ত্বেও তাদের বীজে প্রচুর পরিমাণ লিপিড থাকে। বোঝার চেষ্টা করো, প্রচুর পরিমাণ লিপিড থাকে। এখন আমরা জানি এই গ্লাইঅক্সিজম আর পারক্সিজম হচ্ছে কি? জিম ট্রেনার। জিম ট্রেনার, জিম ট্রেনার কি করে? ফ্যাট অর্থাৎ লিপিড ভেঙে ফেলে, তাই না? লিপিড মানে তো ফ্যাট, লিপিড আর ফ্যাট তো মোটামুটি একই রকম জিনিস। তাহলে দেখো, যেহেতু ওদের বীজের মধ্যে গ্লাইঅক্সিজম আছে, আর এই গ্লাইঅক্সিজমের ভিতরে যে এনজাইমগুলো অবস্থান করতেছে, সেই এনজাইমগুলো কি করে? লিপিড। ও তো লিপিডের দরকার নাই, লিপিড দিয়ে কি করবে এত লিপিড দিয়া? ওর এখন দরকার বৃদ্ধি পাওয়া, বড় হইতে হবে ওকে। বড় হওয়ার জন্য পুষ্টি দরকার, পুষ্টি লিপিড দিতে পারে খুব একটা পারে না, এই কারণে দরকার কি? কার্বোহাইড্রেট। তখন ওকে সাহায্য করার জন্য চলে আসবে গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম ওর এনজাইমগুলো ঢেলে দিয়ে লিপিডকে ভেঙে ভেঙে বিভিন্ন রকম রিঅ্যাকশনের মাধ্যমে কার্বোহাইড্রেটে পরিণত করবে। এই গুরু দায়িত্বটা কিন্তু উদ্ভিদের জন্য পালন করে গ্লাইঅক্সিজম। এবং যেহেতু এটা অঙ্কুরোদ্গমের সময় দরকার হয়, তাই অঙ্কুরোদ্গমের সময় তো বীজই থাকে, এ কারণে উদ্ভিদের বীজে গ্লাইঅক্সিজম বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, উদ্ভিদের বীজে গ্লাইঅক্সিজম পাওয়া যায়। আচ্ছা, আরেকটা লাস্টে একটা অর্গান, এটা হচ্ছে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। সেল ভ্যাকিউলের কাজ হচ্ছে কি? সেল ভ্যাকিউল কোষের বর্জ্য পদার্থগুলোকে ধারণ করে। আচ্ছা, এখন উদ্ভিদ কোষের সেল ভ্যাকিউলটা সাধারণত অনেক বড় হয়, আর প্রাণী কোষের সেল ভ্যাকিউলগুলা ছোট 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 সেল ভ্যাকিউল হয় প্রাণী কোষে। ক্লিয়ার? আর হচ্ছে এর একটা পর্দা থাকে, সেই পর্দার নাম হচ্ছে টনোপ্লাস্ট। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোষ গহ্বরের পর্দার নাম হচ্ছে টনোপ্লাস্ট। টনোপ্লাস্ট নামক পর্দা দিয়ে এর চারদিক থেকে আটকায় থাকে। আচ্ছা, তারপরে কোষে পানির চাপ নিয়ন্ত্রণ করে, বুঝতেছোই, চুপসে যেতে পারে, মোড়া হয়ে যে পানির যে প্রেশারটা নিয়ন্ত্রণ করতে পারে, পিএইচ রক্ষায় ভূমিকা পালন করে, এটা একটা মনে রাখতে পারো, পিএইচ রক্ষায় ভূমিকা পালন করে। আর আর তো তেমন কিছু নেই। তাহলে মনে হয় আমি সবগুলো অর্গানই এই অংশে বুঝিয়ে ফেলতে পারছি, কোনো অর্গানই আশা করি আমি বাদ দেই নাই।